শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে কাজটা করে গেলেন, ঠাকুরকে নিয়ে যে লেখাটা লিখলেন, সেইটা তার সব থেকে কম পপুলার লেখা। তা আমরা তুই বলছিস যে যে যেখানে যেরকমভাবে আছে সে সেখান থেকে সেরকমভাবে শুরু করবে, সে শুরুটা করেও কি কোনো ইম্প্যাক্ট পড়বে? আমি ওই পয়েন্টটায় যাব না যে আমার উপর তো পড়ছে। নার্ভের মতো সিস্টেমটা 90% কাজ করে, আর আমরা কনসিয়াসলি 10% সেটাকে জাস্ট রুট দিই। আমি রুট দিই, তুমি এটা নিয়ে পড়ো, তুমি ডাক্তারি নিয়ে তুমি এই ফিজিক্সটা পড়ো, আমি তোমাকে রুট দিই, তুমি লাইফ সায়েন্স পড়ো। এইবার পড়াটা তোমার কাছে, ওইটা অটোমেট আছে যে এরকমভাবে পড়ে, এইভাবে মনে রাখে, এইভাবে এটা অটোমেটেড, অলমোস্ট অটোমেটেড। আমি তো বলি অটোমেটেড। অ্যাকচুয়ালি ভোটের ব্যাপারটা কী ছিল, যে আমার রিজিয়নে যে ভালো কাজ করবে বলে মনে করি তাকে ভোট দেবো, পার্টিকে না। এই ভোটটা তো ওটা ছিল, কিন্তু আমরা কিন্তু পার্টির হেডকে দেখে ভোট দিচ্ছি এবং ভোট চাইছেও পার্টির হেডকে দেখিয়ে। তাহলে ব্যাপার হচ্ছে এটা বাধ্য হচ্ছে হয়তো কোনো একটা ব্যাপার, কারণ তারা তো জানে যে আমার নিজের কাজ করার অনেক খামতি আছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? যে পরম্পরার কথা চলে এলো, রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতনী পুরাণং শাশ্বতং বর্তমানম। টিভিলে কন্ট্রোল হচ্ছি না, কিন্তু যতই বলি ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমার এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি ওটা আমার এক্সপ্রেশন না। মেজরিটি দেখা যাচ্ছে উই আর কন্ট্রোলড বাই সামথিং এলস, আওয়ার কমপ্লেক্সেস। কমপ্লেক্স দিয়ে তোমার নড়াচড়া সব ডিটারমাইন করা যায়। কমপ্লেক্সকে কেউ বলতে পারে কয়েকটা জেনেটিক, যারা এপিজেনেটিক্স নিয়ে কাজ করে তারা অন্যরকম কথা বলবে, নিউরোসাইকোলজি নিয়ে কাজ করে তারা একটা অন্য ভাষা দেবে, যারা সাইকোলজি নিয়ে কাজ করে তারা অন্য ভাষা দেবে, সাইকিয়াট্রিক্সরা অন্য ভাষা দেবে। যে কোম্পানিতে জয়েন করছি সেই কোম্পানির সুনাম তো করতেই হবে। একজন কমেন্টে বলেছে, বোকা কথাবার্তা। আমাদের কি কোম্পানি থেকে টাকা আসে? তাই ভাবলে ভাবুক, আমরা 1 পয়সা পাই না, কখনো পাবও না, এটাই আমাদের সৌভাগ্য। যে আপনি কিছু চান দিতে পারেন, হ্যাঁ আপনি দিতে পারেন। বলেন যে টেনেশিয়াস স্কিলড ইন্টারেস্ট ক্রিয়েটস ইন্টেলিজেন্স অ্যান্ড নেগলিজেন্স মেক্স ইট ফিউটাইল। যখন টেনাসিটি থাকে, টেনাসিটির সাথে ইন্টারেস্ট তৈরি হয়, যোগ হয়ে তখন আমরা টেনেশিয়াস স্কিলড ইন্টারেস্ট, তখন ওই যে স্কিলটা অটোমেটিক জেনারেট হয়ে ওখান থেকে ইন্টেলিজেন্স আসে। ইনফরমেশন না, ইন্টেলিজেন্স তৈরি হয়। ভাবো কত বড় কথা। ইভেন আজকে রিসার্চে নিউরোপ্লাস্টিসিটির কথা বলে নাকি আমাদের নার্ভেরও স্ট্রেচেবিলিটি আছে, নতুন নতুন পাথওয়ে ডেভেলপ করে, ইভেন নার্ভ সেলও নাকি তৈরি হয়। এগুলো আগে মানতো না, আগে বলতে অসম্ভব। গল্প হচ্ছে না, এখন আমরা পলিটিক্যাল কথা বলতে চাই, এখন আমরা ইকোনমিক কথা বলতে চাই, সব মোরাল ফোরাল এসবের এখন টাইম নেই। অনেকদিন বাদে আজকে আড্ডা দিতে এসেছি। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দেওয়া হবে। আজকে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আড্ডা দেওয়া হবে, তাদের বিষয়ে আড্ডা দেওয়া হবে। আধ্যাত্মিক ব্যক্তিত্ব, স্পিরিচুয়াল লিডার যাদেরকে বলা হয়, তাদেরকে নিয়ে আড্ডা দেওয়া হবে। সবার কন্ট্রিবিউশন নিয়ে কথা বলা হবে, এবং স্পিরিচুয়াল লাইফ এবং আমাদের সেই সঙ্গে আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, এই ব্যাপারগুলোর সঙ্গে মিল কোথায়, আদৌ কোনো মিল আছে কি না। স্পিরিচুয়াল লাইফ যেটা, আধ্যাত্মিক জীবন যেটা, সেটা আমাদের পারিবারিক জীবনে, বাস্তব জীবনে কতটা মেশে একে অপরের সঙ্গে, কতটা আদৌ কাজে লাগে কি না, আদৌ মেশে কি না, দুটোর সম্পর্ক কোথায়, দুটোকে নিয়ে চলা যায় কি না, সব বিষয় নিয়ে আজকে আড্ডা হবে। শুনতে থাকুন, দেখতে থাকুন। পরপর কয়েকটা ঘটনা দেখলাম। প্রথমটা দেখলাম আমাদের রাজ্যে একজন সন্ন্যাসীকে নিয়ে একটা গোলমাল সৃষ্টি হয়ে গেল। একজন সন্ন্যাসী কিছু একটা কথা বলেছিলেন, এবং একটি প্রতিষ্ঠিত মঠের সন্ন্যাসী, তো তার সঙ্গে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ল্যাশ হয়ে যায়, রাজনৈতিক নেত্রীর ক্ল্যাশ হয়ে যায়। সেইটা নিয়ে অনেক জলঘোলা হয়, ডিবেট শুরু হয়। ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্বরা ডিবেট করেন না, নিউজ চ্যানেলে, ওইখানে লোকেরা বলাবলি করলেন যে একজন লোক বলেছিলেন, এরকম কথা আগেও শুনেছি, অন্য স্টেটে এই ধরনের কথা শুনেছি। উনি বলছিলেন যে আশা করি, ওই মহারাজ, আমি তার নাম নিচ্ছি না, আশা করি অমুক মহারাজ রাজনীতিতে আসবেন না, এবং তিনি ওখানে উপস্থিত ছিলেন। তিনি হাসলেন কথাটা শুনে। আশা করি অমুক মহারাজ রাজনীতিতে আসবেন না, উনি সন্ন্যাসীর জায়গাতে থাকবেন। ঠিক আছে, এটা একটা ঘটনা। G7 মিটিং হলো, গ্রুপ অফ 7 কান্ট্রিজ। G7 মিট হলো ইটালিতে। পোপ ফ্রান্সিস এলেন G7 মিটে। উনি বক্তব্য রাখলেন। উনি বললেন যে আমরা মানুষেরা AI-এর উপর আমাদের কন্ট্রোলটা যেন বজায় রাখি, এটা একটা মাস্ট, রাখতেই হবে। তো ওইখানে উনি বক্তব্য রাখলেন। উনিও তো একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, ওখানকার কালচার অনুযায়ী ওখানকার আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
এবার উনি যে বললেন তার পেছনে একটা পার্সোনাল কারণ আছে, সেটা হচ্ছে ওনার ইমেজ এআই দিয়ে ভুলভাল বানিয়ে নিয়েছিল। একটা জায়গায় উনি বিয়ার খাচ্ছেন, একটা জায়গায় উনি বাইক চালাচ্ছেন, আর একটা বিশেষ ধরনের জ্যাকেট পরে আছেন যেগুলো পোপরা পরেন না। তো সেই কারণটা তো আছেই, কিন্তু আমি যে খবরের চ্যানেলে এই খবরটা শুনেছি আমি, সেই ভদ্রমহিলা, সেই অ্যাঙ্কার বলছিলেন যে এই কারণটা তো আছেই, ব্যাপারটা পার্সোনাল, কারণ ওনার ছবিটাকে জেনারেট করা হয়েছে এর মাধ্যমে। আরেকটা কারণও আছে, এটা ওনার কথা, আরেকটা কারণও আছে যে উনি যখন পোপ হননি, উনি যখন ছোট ছিলেন, when he was younger, উনি টেকনোলজিতে বিশেষ ইন্টারেস্ট রাখতেন। আচ্ছা, এখন চার্চের তো টেকনোলজির ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই, আমি এইটুকু ওই খবরটা থেকে কোট করলাম, ঠিক আছে? তো চার্চের বা কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠানের টেকনোলজির ব্যাপার নিয়ে নাক গলানোর দরকার নেই। কোনো সন্ন্যাসীর রাজনীতিতে আসার দরকার নেই। আরেকটা ঘটনা, এটা এ প্রসঙ্গে বলে রাখছি, যদিও ব্যাপারটা পার্সোনাল, তার মত, উনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন নেত্রী, অন্য একজন নেত্রী আমাদের এই স্টেটের। উনি বললেন যে যখন এই নতুন পার্লামেন্ট বিল্ডিংটা হলো, প্রধানমন্ত্রী যখন ওটাকে উদ্বোধন করলেন, যজ্ঞ হলো, হাওয়ান হলো, অনেক সন্ন্যাসীদের উনি নিয়ে এসেছিলেন। ওনাদেরই তো কাজ এটা, উদ্বোধন করার সময় ওনারা যে রিচুয়ালসগুলো করে থাকেন। তো ওই সন্ন্যাসীদের ডেসক্রাইব করতে গিয়ে ওই রাজনৈতিক নেত্রী একটা কথা ইউজ করলেন, সেটা হচ্ছে হাফ নেকেড। কারণ ওনারা ধুতি পরে এসেছিলেন, গেরুয়া ধুতি পরেই বেশিরভাগ এসেছিলেন, এবং ওনাদের ঊর্ধ্বাঙ্গ খালি ছিল, যেরকম ওনাদের ড্রেস হয়। তো ওনাদেরকে ডিসক্রাইব করতে গিয়ে বলতেন হাফ নেকেড মানুষদের নিয়ে এরকম পার্লামেন্ট উদ্বোধন করা, এটা আমাদের কালচার নয়, এটা উনি বললেন। এটা যদি ওনার পার্সোনাল মত, এই ব্যাপারে বলে রাখলাম। একজন রেসপেক্টেবল কোনো লিডার যেই হোক, তার পার্সোনালটাও অনেকটা কনস্ট্রিক্টেড হয়ে যায় যখন সে পাবলিক একটা ফিগার হয়ে যায়, আর সে পাবলিকলি একটা কথা বলছে, তখন তো পার্সোনাল কি আবার ওখানে, এটা ব্যাপার। তার রেসপেক্টের ব্যাপারটা চলে আসে অনেক সময়, তাই সে কতটা ভোট পাচ্ছে তার উপর। সে যদি ভোটে যেতে, তার মানে বলতে হবে সে রেসপেক্টেবল। যাই হোক, ও এরকম সিচুয়েশান। এবার আমার কথাটা হচ্ছে, একজন সন্ন্যাসী স্কুল চালাতে পারেন, চালাচ্ছেন আমাদের দেশে। একজন সন্ন্যাসী কোনো ন্যাচারাল ক্যালামিটির সময় প্রাণ দিতে পারেন, সেখানে গিয়ে মানুষদের সেবা করতে পারেন। একজন সন্ন্যাসী ছেলেদের হোস্টেল চালাতে পারেন। যে ছেলেরা হোস্টেলে থাকে তাদের তো অভিভাবক হচ্ছে হোস্টেলের যারা দায়িত্বে আছেন তারাই, তো চরিত্র গঠনের কাজটা কিন্তু ওনারাই করছেন তাদের, কারণ তারা বাবা মার সঙ্গে সময় তো কাটাচ্ছে না। এই কাজগুলো কিন্তু করতে পারে একজন সন্ন্যাসী। কিন্তু সে যদি রাজনৈতিক কোনো জায়গায় যায়, সে যদি পলিটিক্স যদি সে জয়েন করতে চায়, তখন একটা অসুবিধা হয়ে যাচ্ছে। আবার কোনো জায়গায় হচ্ছে না। দু রকমের মত না এটা। আবার আর একটা দিক, রাজনীতিতে আসেন যারা প্রথম থেকে রাজনীতিতে নেই, অনেক জায়গা থেকে, অনেক রকম প্রফেশন থেকে আসেন। শিক্ষক রাজনীতিতে যোগ দিচ্ছেন, লয়ার বা ওই যে ওখানে যারা আছেন, উকিল, অ্যাডভোকেট, হ্যাঁ, সবাই ওনাদের মধ্যে যে কেউ রাজনীতিতে যোগ দিচ্ছেন। সোশ্যাল ওয়ার্কার্সরা, অ্যাক্টিভিস্টরা রাজনীতিতে যোগ দিচ্ছেন। সন্ন্যাসীতে যোগ দিলে অসুবিধা কোথায়? আমি বলতে চাইছি, স্পিরিচুয়াল লিডার্স যারা, তাদেরকে যদি আমরা তারা যেরকমভাবে সোসাইটিকে সেবাটা দেবে, যদি আমরা তাদেরকে রেস্ট্রিক্টেড করে দিই, সেটা কি কোনো ভালো কাজ হবে? সেটা তো হবে না। তবে বিষয়টা আমি আসছি, আমার ওই জায়গাটা এখন মাথাটা অনেকটা আটকে আসেনি, হাফ নেকেড। হ্যাঁ, ওই জায়গাটা আমারও খুবই খারাপ লেগেছে। হ্যাঁ, ওখানে আমি এইভাবে যদি বলি, যখন অলিম্পিক্সে, ওনার নাম তো নিচ্ছি না আমি, উনি যাকে ইন্টারভিউটা দিয়েছেন তার নাম বারখাদাত। সেই সব তো আছে, তার ব্যাপার, যেই হোক, যে দত্ত হোক, সে যেই হোক, তার যে আমি বলবো, যদি একজন মাইকেল ফেলপস, সে যখন সাঁতার কাটে খালি গায়ে, ওইটুকু একটা পরে, আন্ডারওয়্যার বলা না, ওটা সুইমস্যুট, সেরকমভাবে যখন সাঁতার কাটে, তাকে যদি কেউ অলমোস্ট নেকেড বলে, সেটা তো তার ব্যাপার, সে জানে না স্পোর্টসটার ব্যাপারে। হ্যাঁ, কেন ওটা পড়তে হয়, কেন ওখানে ফতুয়া পরে সাঁতার কাটতে নামে না, বা জ্যাকেট পরে সাঁতার কাটতে নামে না, সেটা ওই প্রফেশন, ও যে কাজটা করছে সেই কাজটার এফিসিয়েন্সি সব কিছু ম্যাটার করছে, সব কিছুর একটা এটিকেট আছে, তাই না? এই যখন আমরা অনেকে কথা বলি, চামচ দিয়ে খেতে হয়, হ্যাঁ, টেবিল এটিকেটস আছে, আমরা টেবিল এটিকেটস পর্যন্ত মানি, ড্রাইভিং এটিকেট মানি, ড্রাইভিং তো ছেড়ে দিলাম, পাতি ঘর সাজানোর এটিকেট আমরা মানি, একটা ডাইনিং হতে হয়, একটা বেডরুম হতে হয়, এগুলো এটিকেট।
জীবনের কোনো এটিকেট মানি না। তা জীবনের এটিকেট বলতে আমরা অনেকে ভাবি যে স্কুলে যাওয়া একটা এজে বাড়ির ইয়ে করা, এরমভাবে একটা এটিকেটকে সাজিয়ে নিয়েছি আমরা। কিন্তু লাইফ এনার্জি, যে একটা লাইফের এনার্জি ডিস্ট্রিবিউশন, এটার এটিকেট কিন্তু আমরা জানি না। তার জন্য লাইফের ব্যাপারে একটা সম্যক জ্ঞানের প্রয়োজন আছে। কারণ লাইফের ব্যাপারে সম্যক জ্ঞান করতে গেলে তখন সেই লাইফের ব্যাপারে একটা রিসার্চ দরকার, তাই না? যে কোনো বিষয়ে সম্যক জ্ঞানের একটা পিছনে একটা বড় রিসার্চ যায়। ওনারা যে নিউজ আওয়ারে বা ওরা যারা এরকম করে মাইকে বলে, তাদের পিছনে একটা বড় রিসার্চ থাকে, রিপোর্ট থাকে, অ্যানালিসিস থাকে। তা সেই যে রিসার্চটা যায় তার পরিণাম তারা কথা বলে। যারা ওটা ছাড়া কথা বলেন না তাদের বেশি দিন কেউ গুরুত্ব দেয় না। তা এই যে ইভেন ইলেকশন পোল হয়, তারপরে অ্যানালিসিস হয়, ভোটের হয়, ওটা বেরোয় রিপোর্টটা, সেগুলো বসে। এক্সিট পোল তো বাদ দাও, আমি বলছি মানে ভোট দেওয়ার পর, যখন ভোটের পর ওটা গণনা হয়, এই সবই তো পিছনে তো একটা রিসার্চ আছে। তেমনই আমাদের লাইফ বলে যে জিনিসটা আছে, আমাদের হিউম্যান এক্সিস্টেন্স বলে যে জিনিসটা আছে, এটাও একটা বিশাল বড় পার্ট প্লে করে। এটা আমরা মানি বা না মানি, অনেক সময় হয় আমরা যেমন খবর দেখতে দেখতে খবর চ্যানেলের পিছনে ক্যামেরাম্যানটাকে ভুলে যাই, হ্যাঁ, সাবকনশিয়াসলি হোক কনশিয়াসলি হোক ভুলে যাই। ঝড় জলে আমরা বলি যে দেখো ঝড়ের মধ্যে ইন্টারভিউ দিচ্ছে, নিউজ অ্যাঙ্কার ইন্টারভিউ দিচ্ছে কত কষ্ট করে। কেউ ভুলে যায় যে পিছনে একটা ক্যামেরাম্যানও কষ্ট করে। আমরা বিয়ার গ্রিলসের ভিডিও দেখি, বিয়ার গ্রিলস ম্যান ভার্সেস ওয়াইল্ড কত কিছু করছে, আমরা ভুলে যাই যে পিছনে একটা ক্যামেরাম্যানও বিয়ার গ্রিলসের সাথে এবং আরও কষ্ট করছে, সে একটা ভারী ক্যামেরা নিয়ে, শেরপাদের মতো। তো এইবার তেমনই এই যে, কারণ তাদের একটা শৈলী আছে, তাদের একটা ইয়ে আছে, তেমনই যখন জীবনীয় রিসার্চটা করতে যায়, এই যে একটা যে কোনো একটা কিছু প্রতিষ্ঠা করা হোক, প্রাণ প্রতিষ্ঠা করা হোক বা যাই কাজ হোক, একটা সিস্টেম, একটা আঙ্গিকে জিনিসগুলোকে সাজানোর জন্য পিছনে যে একটা রিসার্চ আছে, পিছনে যে একটা সিভিলাইজেশনাল হিস্ট্রি আছে। অনেকে বলবে এখানে বলবে যে মোরালিটির গল্প হচ্ছে না, এখন আমরা পলিটিক্যাল কথা বলতে চাই, এখন আমরা ইকোনমিক কথা বলতে চাই, সব মোরাল এসবের এখন টাইম নেই। এগুলো প্রচণ্ড বোকা বোকা কথা। আমরা যদি অনেক বই আছে, এই যেমন এখানে হোমোসেপিয়েন্স বইটা যদি দেখতাম, কালকেই কথা হচ্ছিল যে সল্টলেকে, সেটা পরশুদিন, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ইভলিউশনের প্রথম হিউম্যান যার জন্য জিতেছে, সেই ইভলিউশনটা ছিল কগনিটিভ ইভলিউশন, একটা অর্গানাইজেশন বানানোর ইভলিউশন, অর্গানাইজড ওয়েতে কাজ করার একটা ক্ষমতা। সেখানে একজন লিডার থাকবে, যতই ছোটো গ্রুপ হোক, সেটাকে একটা প্ল্যান দেবে, একটা নেটওয়ার্ক অফ স্ট্রাকচারের মধ্যে দিয়ে কাজ করবে। ঠিক আমাদেরও ঐতিহ্য যে কোনো জায়গায় যদি আমরা দেখি, সে ওরকম একটা হিস্ট্রি, একটা ওরকমভাবে তৈরি হওয়া সাইকোজেনেটিক সব কিছু মিলে একটা সিস্টেম তৈরি করেছে। ওই সিস্টেমটা কাজ করে 90%, ইনভলিউন্টারি নার্ভের মতো সিস্টেমটা 90% কাজ করে, আর আমরা কনসিয়াসলি 10% সেটাকে জাস্ট রুট দিই। আমি রুট দিই, তুমি এটা নিয়ে পড়ো, তুমি ডাক্তারি নিয়ে তুমি এই ফিজিক্সটা পড়ো, আমি তোমাকে রুট দিই, তুমি লাইফ সায়েন্স পড়ো। এইবার পড়াটা তোমার কাছে, ওইটা অটোমেট আছে যে এরকমভাবে পড়ে, এইভাবে মনে রাখে, এইভাবে খেয়ে। এটা অটোমেটেড, অলমোস্ট অটোমেটেড। আমি তো বলি অটোমেটেড করতে পারলাম, আমি করতে পারো নি, সেটা ওইদিকে মন দাওনি। যখন ঠাকুরের বই, তুই তো বলছিস সেখানে মনটা দিতেই হবে না, এটা না, অটোমেটেড মানে মন দিতে হবে না। তাহলে কি অটোমেটেড মানে তোমায় কি বলে দিতে হবে যে পড়া মানে APPLE অ্যাপেল হওয়া, IS ইজ হওয়া। তোমার অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে, ওটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, ওটা কিন্তু ক্ষমতার ডেফিসিট না। তুমি যদি পড়ো ইটিং অ্যাপেল এ ডে কিপস এ ডক্টরস অ্যাওয়ে, সঙ্গে সঙ্গে ভেবে নিলে, পরের লাইনটা যখন পড়বে তোমার ভালো লাগছে না, উঠে গেলে, ইন্টারেস্ট নেই। ওটাই যদি পলিটিক্স নিয়ে হতো, এই মন্ত্রীর সাথে এই মন্ত্রীর যাবে, তখনই মনে হবে খুলে পড়ি, তখন অন্য সব ভুলে যাবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তো অ্যাটেনশন ডেফিসিট, ঠাকুর বলেন যে টেনেশিয়াস স্কিলড ইন্টারেস্ট ক্রিয়েটস ইন্টেলিজেন্স অ্যান্ড নেগলিজেন্স মেক্স ইট ফিউটাইল। যখন টেনাসিটি থাকে, টেনাসিটির সাথে ইন্টারেস্ট তৈরি হয়, যোগ হয়ে তখন আমরা টেনেশিয়াস স্কিলড ইন্টারেস্ট, তখন ওই যে স্কিলটা অটোমেটিক জেনারেট হয়ে ওখান থেকে ইন্টেলিজেন্স আসে। ইনফরমেশন না, ইন্টেলিজেন্স তৈরি হয়। ভাবো কত বড় কথা। ইভেন আজকে রিসার্চে নিউরোপ্লাস্টিসিটির কথা বলে নাকি আমাদের নার্ভেও স্ট্রেচেবিলিটি আছে, নতুন নতুন পাথওয়ে ডেভেলপ করে, ইভেন নার্ভ সেলও নাকি তৈরি হয়। এগুলো আগে মানতো না, আগে বলতো অসম্ভব, যে লিমিটেড সংখ্যা থাকে। আজকে দেখা যাচ্ছে নিউরোপ্লাস্টিসিটি বেরিয়ে গেছে। যখন আমরা এগুলো নিয়ে এই পিছনে যে ব্যাপারটা থাকে, এই কগনিটিভ ব্যাপারটাকে আমরা পুরো ইগনোর করি, এটা আমাদের না জানার ফল, অজ্ঞানতার ফল। আর আমাদের উপনিষদ বলে সব প্রবলেম, সব পাপ, তার রুটে আছে অজ্ঞানতা। ইভেন অজ্ঞানতাই পাপের ডেফিনেশনই অজ্ঞানতা আমাদের পতিত করে। কোন একটা ছোট আমাদের হিস্ট্রিতেই দেখো, যখন গরু হত্যা হতো, গোমাতা বলি বা যাই, যে যেরকমভাবে বলতে চায়, আমাদের এখানে আমাদেরও পূর্বপুরুষরা গরু পালন করতেন, আমরা বাড়ির মেম্বার মতোই ভাবি। তা এখানে কোনো পলিটিক্যাল বায়াস নেই,
রুলিং পার্টি তাকেও আমি যে সমর্থন করি না, তার ভালোগুলো সমর্থন করি, বাজেগুলো সমর্থন করি না। এবার ওরা গোমাতা নিয়ে আসেনি, গোমাতা ছিলই। হ্যাঁ, তা এই ইভেন পৃথিবীকে গোমাতা হিসেবে দেখানো হয় অনেক সময়। তা এই গোমাতা যখন হত্যার জন্য, হত্যা মানে কি, যখন তাদের মেরে তাদের এক্সপোর্ট করা হচ্ছে, যাকে হয় তাকে গোমাতা বলো না, বাদ দাও, এক্সপোর্ট করছো কেন কেটে কেটে, অ্যালাউ করছো কেন? মানছি ওটা থেকে রেভিনিউ আসছে, সে তো মানুষের কিডনি বেচলেও অনেক রেভিনিউ আসবে, কেন অ্যালাউ করছো? অ্যালাউ তাহলে গোমাতা বলো না, রেসপেক্টেড ওরকম জায়গা থেকে সরিয়ে দাও। তা যখন ওরকম করার জন্য কারপাত্রী মহারাজ এরা এরকম, ওনাকে বলা হয় ধর্ম সম্রাট বলা হয় হিন্দুদের মধ্যে। হ্যাঁ, তো এরকম কারপাত্রী মহারাজ বা এরকম সবাই মিলে, অনেকে মিলে পার্লামেন্টে চলে গেছিলেন। কত সালের ঘটনা মোটামুটি? এখন যে কংগ্রেসের হেড প্রেসিডেন্ট, তার দিদারা ঠাকুরমার আমলের কথা বলছি। সেই নেত্রী প্রচণ্ড ভালো লিডার, ভালো অনেক স্টেপও নিয়েছেন, কিন্তু তিনি অনেকবার অনেকভাবে কায়দা করে বলেছেন, তিনি ইভেন ওপেন ফায়ার চালিয়েছিলেন সেই সন্ন্যাসীদের উপর, রেকর্ডেড হিস্ট্রি বলছে। কিন্তু হ্যাঁ, তো ওপেন ফায়ার চালিয়েছিলেন, প্রচুর গরু মারা গেছে, প্রচুর সন্ন্যাসীও মারা গেছে। সেই সময় কারপাত্রী মহারাজ তাকে আবার অভিশাপ দিয়েছিলেন নাকি, যে এরকম তুমি তোমারই লোকের হাতে মারা যাবে এরকম। আর অদ্ভুতভাবে মেলে যে যেদিন মারা হয়েছিল, কী যেন দিনটার নাম মনে পড়ছে না, কি একটা অষ্টমী, কি একটা দিন আছে এরকম। আচ্ছা, বলেছিল তোমার এরকম ডেট এরকমভাবে মৃত্যু হবে। বাহ, ওই ডেট ওইভাবে মৃত্যু হয়েছে। রাজীব গান্ধী ওই ডেট ওইভাবে মৃত্যু হয়েছে। এই ঘটনাটা যে বললি, এর আগে আমাদের দেশের অফিসিয়াল প্রথম প্রাইম মিনিস্টার, তিনি তার সামনে যখন প্রস্তাব রাখা হয় যে গোহত্যাকে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হবে সারা ভারতবর্ষে, উনি বলেছিলেন যে উনি ভারত ছেড়ে চলে যাবেন। আমার ঠিক মনে নেই, দুটো কথার মধ্যে যে কোনো একটা বলেছিলেন যে উনি ভারত ছেড়ে চলে যাবেন, অথবা উনি বলেছিলেন যে উনি প্রধানমন্ত্রিত্ব থেকে রিজাইন করবেন যদি এটা করা হয়। এটা হচ্ছে একটা বিশেষ কমিউনিটির ডায়েট, ওখান থেকে ওইটা থেকে এদেরকে বঞ্চিত করা যাবে না। তা উনি কেন বলেছিলেন, কি বলেছিলেন তার ব্যাপার। তা উনি আমাদের ইন্ডিয়ান ওই রকম আইডেন্টিটির সাথে একমত নন, প্রথম কথা। দ্বিতীয় কথা হতে এইভাবে বলবো যে তিনি হলেন কী করে প্রাইম মিনিস্টার? তিনি যদি প্রাইম মিনিস্টার হয়ে থাকেন এবং ডেমোক্রেসির যদি এটাই ডিমান্ড হয়, ডেমোক্রেসিতে আছি আমরা, তোমার মামার বাড়িতে নেই, আমার মামার বাড়িতে নেই, আমরা ডেমোক্রেসিতে আছি, যেখানে বহু মত কাজ করে, মেজরিটির মত কাজ করে। তা মেজরিটিকে কীভাবে কে ম্যানিপুলেট করেছে, কীভাবে ইউজ করেছে বা কীভাবে কী করছে আমরা জানি না, আমরা মেনে নিয়েছি এটাকে একটা টেম্পোরাল পিসের জন্য, আমরা মেনে নিয়েছি এটাকে, এই সিস্টেমটাকে মেনে নিয়েছি। মনে হয় যেন আপাতকালীনই একটা লম্বা আপাতকালীন চলছে, যদি আমাদের ভিউ দিয়ে দেখি। তোমার আজকে হয়তো একটা মত ভাল লাগে, সনাতন ধর্ম ভাল লাগছে, এটা তোমার রিসেন্ট ডেভেলপড মত। আর আমাদের ইন্ডিয়ার একটা কত দিনের হিস্ট্রি আছে, কত ওয়ারের হিস্ট্রি আছে, কত ইনভেশনের হিস্ট্রি আছে, সব কিছু মিলে ব্যালেন্স করে কোনোভাবে একটা পিসকে আনা হয়েছে। সেই পিসের পরিণাম একটা প্রাইম মিনিস্টার, একটা সিস্টেম, একটা ক্যাবিনেট, একটা গভর্নমেন্ট, এরকম করে একটা জাস্ট একটা শান্তিময় একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে। কি ভালো কি বাজে জানি না। নেতাজিও তো বলেছেন উনি তো ইন্ডিপেন্ডেন্সই মানেন না, এটা এরকম বলতেন, শুনেছি। ইভেন এখনও আছে অনেকেই লিডাররা বলেছেন। লাল বাহাদুর শাস্ত্রীও জানতেন, কিন্তু তার মানে কি তিনি বলে দিয়েছেন সব বন্ধ, আমি আর নেই এর মধ্যে? না, এর মধ্যে থেকেই কাজ করেছেন, করে যেভাবে এটাকে ভালো করা যায় তাতে তো তাকেও হয়তো এক্সিকিউট হতে হয়েছে বা যা হয়েছে। তা ব্যাপার হচ্ছে, তাহলে তাকে যখন আমরা আমাদের যে সিস্টেমকে আমরা বহুমতে স্বীকার করে নিয়েছি, বহুমতের কনসাসনেসকে তুমি তো অবজ্ঞা করতে পারো না। এখানেই শ্রী ঠাকুরের যাজন প্রসঙ্গ চলে আসে। শ্রী ঠাকুর যাজনের কথাটা আমরা বারবার বলে বলে ফেড আপ, আমি কে বলার, বড়রাও তাই বলে বলে ফেড আপ। যাজন মানে লোকে ভাবে অ্যাডভার্টাইজমেন্ট, লোককে বলে আমার প্রোডাক্ট বিক্রি হবে, এরকম কোনোভাবেই না। যাজনের একজন কমেন্টও করেছিল, যে কোম্পানিতে জয়েন করছি সেই কোম্পানির সুনাম তো করতেই হবে, একজন কমেন্টও করেছিল। বোকা বোকা কথাবার্তা। আমাদের কি কোম্পানি থেকে টাকা আসে? ভাবলে ভাবুক, আমরা 1 পয়সা পাই না, কখনো পাবও না, এটাই আমাদের সৌভাগ্য। যে আপনি কিছু চান দিতে পারেন, হ্যাঁ আপনি দিতে পারেন। কোম্পানি থেকে কিছু ওরকম আসে না, আর কোম্পানি নেই, কোম্পানিটা কোথায়? আমরা কোম্পানি মানে যা বুঝি সংগঠন, ওটা না, উনি বলতে চাইছেন কোম্পানি মানে প্রতিষ্ঠান, ইনস্টিটিউট না, ইনস্টিটিউট নেই কোনো রকম। সেটা হচ্ছে যে আমরা ভাবি যে একটা, আমরা যাকে ধরেছি, একটা মানুষকে ধরেছি, কোনো ইনস্টিটিউশনকে না, তাকে ধরে যোগ্যতা অর্জন হয়। সে যোগ্যতা অর্জনে যার, ঠাকুর বলেন ইষ্টে চেতন ব্যক্তিত্বতা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। আমরা অটোমেটিক সেবা প্রবণ হয়ে যাব। সেই সেবা প্রবণতার উপর ডিপেন্ড করে আমরা নিজেই যা যোগ্যতার মাধ্যমে
ধন বা অর্থ যা দরকার অর্জন করে নেব, সামর্থ্য অর্থ এনে দেবে, সামর্থ্য সেবা এনে দেবে, সেবা অর্থ এনে দেবে, এখানেই ওইটা চলে আসছে যাজন, সেবার একটা ফর্ম যাজন। আজকাল খুব কাউন্সেলিংয়ের কথা শুনি, শুধুমাত্র কাউন্সেলিং কেন, কাউন্সেলিং অনেক সময় দ্য প্রেজেন্স অফ আ ম্যান ইটসেলফ অ্যাক্টস অ্যাজ আ ট্রিটমেন্ট, হিলিং। এগুলো এই যে ব্যাপারটা, কীরকম ম্যান হতে হবে, যখন আমাদের যারা স্পিরিচুয়াল লিডার তারা বলতেন, তাদের অবজ্ঞা করতে করতে আমরা বলে ফেলি যে না ওইসব ভুংভাং কথা। কিন্তু আজকে যখন ইন্টারনেটে একটু ঘুরিয়ে ইংরেজি লাগিয়ে পজিটিভ ভাইবস, যোগা, হ্যাঁ কি এই সেই, হ্যাঁ আসানা, এক্সারসাইজ, জাস্ট কিছু মার্কেটিং টার্মস, হ্যাঁ পুরোনো জিনিসটাই, এইগুলো বলে আমরা যখন ওটাকে দিচ্ছি তখন মানুষ হুড় করে নিতে যাচ্ছে। কি পজিটিভ সাইকোলজি, সে ওগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে বলছে, তাও বিকৃত একটু হয়ে যাচ্ছে। তো ওগুলো করে আমরা কিন্তু তখন অ্যাকসেপ্ট করে বিকৃত হবে, কারণ ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা হয় না। তা কারণ অনেক নিটিগ্রিটি বাদ চলে যায় মধ্যে। যাই হোক, এখান থেকে ব্যাপার আসছে যে যাজনের বেসিক ব্যাপারটাই হচ্ছে এই আধ্যাত্মিকতা, এইসব যাই বলি, হ্যাঁ এর বেসিক ব্যাপারটাই হচ্ছে ধর্ম বলে যে আমি একা থাকতে পারি না, এটা হচ্ছে ধর্মের বেসিক। এটা একটা নর্মাল কমন সেন্স হওয়া দরকার ছিল, এটা কমন সেন্সে নেই। কখন চলে গেছে, যখন আমাদের কনসিয়াসনেসটাকে আমরা ইভলভ করা বা ওটার প্রতি অ্যাওয়ারনেস আমার ছোটো হয়ে গেছে। আমি যখন কনসিয়াস হই, আমি যখন একসাথে 5 জনের সাথে থাকি, তখন বুঝতে পারি 5 জনের ওয়েলবিং আমার জন্য কতটা দরকার। একজন রান্না করে, একজন ঘর মোছে, একজন অর্থ উপার্জন করে দেয়, এরকম আলাদা আলাদা কাজে আলাদা আলাদা লোক ডিপেন্ডেন্ট। এর মধ্যে একজন যদি শরীর খারাপ হয়ে যায় বা মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় বা যা হয়ে যায়, এটা কোনো খারাপ কিছু হয়ে যায়, তাহলে আমার বিশাল ক্ষতি হবে, পুরো সিস্টেমটা এদিক ওদিক হয়ে যাবে। তাহলে তখন তাকে একরকম সেবা দিয়ে তাকে কিন্তু আমি ঠিক রাখি, পরিবর্তে আমার যখন প্রবলেম হয় সে আমায় ঠিক রাখে। এই যে পুরো ব্যাপারটা, এর যে বোধটা, ওটাই ধর্মবোধ। ঠাকুর বলছেন অন্নে বাঁচাও নিজেকেও বাঁচাও, এরকম বলেননি কিন্তু, অনেকে বাঁচায় নিজে থাকে, অন্নে বাঁচায় নিজে থাকে, মানে নিজে থাকারই অ্যাকশনটা হচ্ছে এটা রিয়াকশান, নিজে থাকাটা একটা রেসপন্স, কামস অ্যাজ আ বাই প্রোডাক্ট। আর এর পিছনে যে অ্যাকশনটা থাকে সেটা হচ্ছে অন্নে বাঁচায়, অন্যকে বাঁচায়, মানে ওটা কিন্তু ভার্ব, অন্নে বাঁচায় নিজে থাকে। অন্যকে বড় করবি যত, নিজে বড় হবি তত, সিম্পল ব্যাপার। এখন এইটাও যদি এটা অনেকে বলবো আছে, তাহলে ওই তো একজন আছে যে লোককে দিতে 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 মরেই গেল নিজের, এগুলো ইনকমপ্লিট দেখা, ঠিক আছে। ঠাকুর বলেছেন অন্যকে বড় যত করবি, দিলে কি সে বড় হয়েছে, এইখানে হচ্ছে পয়েন্ট। তাহলে কীভাবে দিতে হবে সেসব জানতে হবে। তাই এখানে একটা পুরো সিস্টেম, একটা পুরো ফিলোসফি চলে আসছে, যে একটা পুরো সায়েন্স চলে আসছে যে কী দিতে হয়। সেইটা নিয়েই কথা, যে ফিলোসফি বলি বা আইডিওলজি বলি, এই ব্যাপারগুলো স্পিরিচুয়াল ফিলোসফি বা স্পিরিচুয়াল আইডিওলজির সঙ্গে, আবার স্পিরিচুয়াল মানলেই না কি হয়ে যাচ্ছে, একটা আলাদা সেকশন করে দিচ্ছে, আলাদা সেকশন তো হয়েই আছে। সেখানে তো আজকের মূল আজকের আড্ডাটা সেই বিষয় তো, যে স্পিরিচুয়াল লিডাররা, সন্ন্যাসীরা, তারা আমাদেরকে কতটা সেবা দিতে পারবেন তারা আজকের পরিবেশে, তাদের কি সেবার, তাদের মুভমেন্টের কোনো রেস্ট্রিকশন আমরা আনছি কি? আমরা আনার মানে আমরা বলতে কাদের, ডেমোক্রেসির কথা বলছো? আমরা যাদের কথা শুনছি টিভিতে, আমাদের প্রবলেম হয়ে গেছে ওই যে ফ্রেঞ্চ রেভলিউশন একটা কথা ছিল, ভক্স পপুলাই, হ্যাঁ ভক্স পপুলাই, ভক্স ডেইটি, মানে ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য সুপ্রিম গড। অনেকটা সেরকমভাবেই তো হচ্ছে যে রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো, ডেমোক্রেসির বেসিসই এটা, ডেমোক্রেসির বেসিস, ডেমোক্রেসির একটা টুকরো বেসিস। কিন্তু আবার ডেমোক্রেসিকে ভালো করে দেখো, ঠাকুর বলছেন অবাধে ভালো করতে পারাকে স্বাধীনতা কয়, যা ইচ্ছা তা করা কিন্তু স্বাধীনতা নয়। মাঝে মাঝে দেখবে ফ্রিডম অফ স্পিচের খুব একটা হাওয়া ওঠে, মাঝে মাঝে না, উঠেই আছে, ঠিক আছে, যে যেরকমভাবে পারছে ব্যাপারটাকে ইউজ করছে। হ্যাঁ, তাহলে যদি আরেকটা কোনো রিলিজিয়াস পার্টি, হ্যাঁ রিলিজিয়াস পার্টি মানে কিন্তু গ্রুপের কথা বলছি, কোনো রিলিজিয়াস কমিউনিটি, হ্যাঁ সে যদি এসে একটা কথা বলে আমরা এরকম আমরা এদের মানব না, তখন তার এগেনস্টে আমরা উঠি, কেন ওর ফ্রিডম অফ স্পিচ আছে। তাহলে আমরাই বুঝতে পারছি যে ফ্রিডম অফ স্পিচ সব না। ওই যে একটা মুভি আছে না, মাই নেম ইজ খান, ওখানে একটা পুরো দেখিনি, টুকরোটা দেখেছি, শাহরুখ খান বলছিলেন মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট টেররিস্ট, প্রেসিডেন্টের সামনে। সব পুলিশ টুলিশ এসে টেররিস্ট শব্দটা শুনেই সে একদম বন্দুক টন্দুক, কোনো ওটা বলার জিনিস না, তার মানে ফ্রিডম অফ স্পিচেরও কিছু রেস্ট্রিকশান আছে। তো দেখা যাচ্ছে ভালো বাজেকে আমরা যতটা লিবারেল বানিয়ে নিয়েছি অতটা লিবারেল না। ভালো অনেকে বলে না, ভালো বাজে ইজ রিলেটিভ, হ্যাঁ যার আমার কাছে যেটা ভালো তোমার কাছে সেটা বাজে, এটা খুব ছোট্ট ভিশনে দেখা। একটা ক্রিকেট খেলা হচ্ছে, হ্যাঁ ক্রিকেট খেলায় আমার আউট হওয়া তুমি ভার্সেস আমি হচ্ছে, আমার আউট হওয়া তোমার কাছে ভালো কিন্তু আমার কাছে বাজে, এইটুকু দেখছে।
কেউ পুরো পিকচারটা দেখতে হবে তো। পুরো পিকচারটা দেখলে কি হচ্ছে, আমার আউট হওয়া যদি তোমার কাছে ভালো না হয় তাহলে গেমের এথিক্স নষ্ট হয়ে যাবে, মজা পাবে না গেমে, লোকজন দেখতে আসবে না, তাহলে তো বলবে এটা সেট আপ করা গেম, তাহলে গেমের গেমত্বটা ঘুষে যাবে। তাহলে এই যে তয় যেটা গেমত্ব, এসেন্স অফ গেমিং, এটা দাঁড়িয়ে আছে মানে এক্সিস্টেন্স অফ দ্য গেমিং দাঁড়িয়ে এর ওপরে আমরা ভালোবাসাটা, গ্র্যান্ড ভালোবাসাটা ডিফাইন করছি। তোমার কোনটা ভালো লাগবে, তোমার কোনটা ভালো লাগবে না, এটা একটা ইনসেন্টিভ তোমাকে দেওয়া হয়েছে। ট্রফি, ভিক্টরি, চিয়ারিং, এটা ইনসেন্টিভ। তুমি জিতলে তোমার টিম চিয়ার করবে, এটা একটা ইনসেন্টিভ। ওভারঅল ব্যাপার হচ্ছে এই গেমটাকে টিকিয়ে রাখা, এই যে একটা পারস্পর আদান প্রদানের মধ্যে। এরকম না যে তুমি করলো, তুমি মরে গেলে আমার কষ্ট পাবো না। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড হচ্ছে, ইংল্যান্ডের একজন মরে গেল, ইন্ডিয়া কষ্ট পাবে না এটা না, কিন্তু গেমে হারলো ঠিক আছে, বা হয়তো তুমি হেরে গিয়ে খেলা ছেড়ে দিলে, এটা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারও কষ্ট লাগবে, জানা কেন ছেড়ে দিল। তার মানে ও একটা কয়েকটা সেট করা টার্মের ওপর ডিপেন্ড করে একটা মোমেন্টারি ভালোবাসে সেট করেছে, কিন্তু ওভারঅল ডিপেন্ড করছে পুরো গেমের এক্সিস্টেন্সের ওপর। তাহলে দেখা যাচ্ছে যে ভালোবাসাকে আমরা রিলেটিভ বলছি, ওই রিলেটিভিটিটা ডিপেন্ড করছে একটা অ্যাবসলিউটের ওপর। সে অ্যাবসলিউটটা হচ্ছে এক্সিস্টেন্স, থাকা, এটা যেন থাকে। আর থাকতে গেলে তার ইভলিউশন দরকার, কারণ প্রকৃতি এক জায়গায় দাঁড়িয়ে, প্রকৃতির নিয়মই হচ্ছে, জগৎ মানেই হচ্ছে যার গতি আছে, সেটা গতিশীলভাবে নিয়েকে পরিবর্তন করতে থাকে। সেই পরিবর্তনই ধারাটার সঙ্গে খাপ খেলানোটাকেই বলে বাড়া, বেড়ে ওঠা। আর দেখা যাচ্ছে আমি বাড়া মানে দুটো টিমকেই বাড়তে হবে। তুমি ধরো বিশাল উইক একটা টিম, সবই টিম উইক, একটা টিম যেন হারছেই না কোনো দিন, গেমটাই শেষ হয়ে যাবে। এই সেদিনই কালকে কথা হচ্ছিলো যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশান যদি সবাই নিয়ে নেয়, ইউটিউবের বিজনেস বন্ধ হয়ে যাবে, কারণ অ্যাডভার্টাইজমেন্ট থেকে টাকাটা আসবে না। তাহলে এটা কী হলো? এদিকে বলছে ইউটিউব অ্যাড দিচ্ছে যে সবাই প্রিমিয়াম নাও, আবার নিজেই বলছে যে সবাই বলছে না, আমরা জানি, তাদের স্টাডি বলছে যে সবাই নিয়ে নিলে তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে। কিন্তু প্যারাডক্স, দেখা জানে যে সবাই নেবে, হ্যাঁ সবাই নেবে না, কারণ এই যে জানে কোথাও একটা আমরা আমাদের ফ্রি উইলে কন্ট্রোল হচ্ছি না। কিন্তু যতই বলি ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমার এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি ওটা আমার এক্সপ্রেশন না। মেজরিটি দেখা যাচ্ছে উই আর কন্ট্রোলড বাই সামথিং এলস, আওয়ার কমপ্লেক্সেস। কমপ্লেক্স দিয়ে তোমার নড়াচড়া সব ডিটারমাইন করা যায়। কমপ্লেক্সকে কেউ বলতে পারে কয়েকটা জেনেটিক, যারা এপিজেনেটিক্স নিয়ে কাজ করে তারা অন্যরকম কথা বলবে, নিউরোসাইকোলজি নিয়ে কাজ করে তারা একটা অন্য ভাষা দেবে, যারা সাইকোলজি নিয়ে কাজ করে তারা অন্য ভাষা দেবে, সাইকাইট্রিক্সরা অন্য ভাষা দেবে। তারা হয়তো বলবে তার এই জিন আছে, যার যে জিনের জন্য তার এই প্রবণতা আছে, এই ব্রেনের এই পার্টি কাজ করে না, এরকম করে বলবে। সাইকোলজি সেটাই কমপ্লেক্সের আকারে বলবে। এই যে ব্যাপারটা বুঝে অ্যানালিসিস করা, এর জন্য কিছু রেস্ট্রিকশান দেওয়া থাকে যে এর অধিকার এতটা, এর অধিকার এতটা, এর অধিকার এতটা। এই অধিকার করার যে বিভাজন, সেটারও একটা প্রসেস আছে, সেটার একটা কর্মকাণ্ড আছে। সেই কর্মকাণ্ডর ওপর ডিপেন্ড করে আমাদের সন্ন্যাসী, ডাক্তার, এরকম সবার আলাদা 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 সেকশন করা আছে। আর সন্ন্যাসীকে সেরকম আমাদের দেশের অরিজিনাল সন্ন্যাসী যে সেজে গেলেই সন্ন্যাসী হবে না, হ্যাঁ, যদি সাদা গিরুয়া পরে নিলাম আমরা সন্ন্যাসী হয়ে গেলাম না। শ্রী ঠাকুর বলেন একজন সন্ন্যাসী যদি ঘর ছাড়ে, সে ঘর ছাড়ে 10 জনকে ঘর দেবে বলে। তিনি সম্যক প্রকারে ন্যস্ত। সবার সন্ন্যাসীকে এটা বললে ভুল যে সন্ন্যাসীর ঘর নেই। সন্ন্যাসী তিনি যার সবার ঘর, যার ঘর, এই যে ব্যাপার, এটা সন্ন্যাসী। সন্ন্যাসী আগে আমরা দেখি যে জঙ্গল টঙ্গলে চলে যান, আশ্রম মঠে চলে গিয়ে সাধন ভোজন করে আসেন। এই যেটা করেন ওটা ট্রেনিং, হিমালয়তে গিয়ে আজীবন কাটাতে যান না। তবে অনেকে এইটা ভেবেও যান না যে আমি ফিরে এসে আবার লোকসেবা করব। অনেকে বলবে তার মানে তো সন্ন্যাসীদের ভাবা উচিত যে আমি গিয়ে ফিরে এসে সবার সেবা করব। না, ব্যাপার হচ্ছে সন্ন্যাসীরা এতটাই কম, যারা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেছেন তারা তো সায়েন্সটা জানেন। তারা জানে, যেমন ইউটিউবের কথা বললাম, জানে তুমি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে বলবো তুমি নেবে না, এতজন লোক নেবে না, জানে, কারণ সায়েন্সটা জানে, সাইকোলজিটা জানে। কিন্তু সবাইকে বলার জন্য যে কজন লোক নেওয়া, সে কজন লোক একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল নেবে। ঠিক তেমনই তাহলে বিজনেস মডেল চেঞ্জ করতে হবে। তাহলে বুঝতে হবে আমরা হিউম্যান সাইকোলজি বুঝিনি। আমাদের ঋষিরাও তাদের সাইকোলজি বোঝার একটা এমন কনফিডেন্স আছে, কারণ তারা দেখেছে, তার বিধিটা দেখেছেন, তাই তারা দ্রষ্টা। আমাদের শাস্ত্রে বলে ঋষয়ও মন্ত্র দ্রষ্টারও, তারা মন্ত্র দেখেন। তারা জানেন যদি এরকম পারফেক্ট সাধন ভজন কেউ করে, পারফেক্ট সাধন ভজন মানে ঠাকুর বলছেন the psychophysical molding of objects and affairs for the purpose of fulfillment of the principle, for the fulfillment of the principle
by the shortening of the reaction time is the fundament of concentration and meditation. এই যে ইন্টেন্স কনসেন্ট্রেশন আর মেডিটেশন করতে যায়, এটার সাইকোফিজিক্যাল মোল্ডিং করে ভিতরে। এই সাইকোফিজিক্যাল মোল্ডিংটা যখন কী করে আমাদের এই ওয়ার্ল্ডের জিওমেট্রির সাথে আমাদের সিঙ্ক করে দেয়, এটা নর্মাল। কিন্তু কীরকম একটা এক্সাম্পল, উইন্ডমিল আমরা দেখছি উইন্ড বইছে, আমরা দেখছি যে একটা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য কিছু একটা কন্টিনিউয়াস ফ্লো দরকার। তখন মানুষ চোখ লাগালো ওয়ার্ল্ডের একটা উইন্ডের মুভমেন্ট, বলে আরে তো গতি আছেই, কোনোভাবে যদি এই গতি দিয়ে আমি ওইটা ঘোরাই, ব্যাস উইন্ডমিল আবিষ্কার হয়ে গেল। কী করলো, নিজের মেন্টাল জিওমেট্রিটাকে ওয়ার্ল্ডের জিওমেট্রির সাথে সিঙ্ক্রোনাইজ করলো। থমাস আলভা এডিসন বা যে ইলেকট্রিসিটি আবিষ্কার করেছে, তার আগেও হয়েছে শোনা যায়, কিন্তু ঠিক আছে আবিষ্কার করেছে। কেন আবিষ্কার করলো? কারণ আলো দেখেছে প্রকৃতিতে, বা একটা আইডিয়া এসেছে আলো মানে প্রকাশ দেয়, রাতেও যদি পাওয়া যায়, সূর্য কীভাবে হয়, কীভাবে আলো দিতে পারে, তখন দিচ্ছে আচ্ছা ফায়ার হয়, স্পার্ক হয়, ব্যাপারটা কি, ইলেকট্রিসিটি হয়, বিদ্যুৎ চমকায়। কোনো একটাকে মাস্টার করেছে, তার আগে আগুন দিয়ে কাজ করতো, কোনো একটাকে মাস্টার করে নিয়েছে। তা এই মাস্টারটা করে নিয়ে সেটা তার মানে নিজের জিওমেট্রিকে অ্যালাইন করেছে ন্যাচারাল জিওমেট্রির সাথে, নেচারের জিওমেট্রির সাথে। ঠিক তেমনই আমাদের যে যারা ঋষিরা প্রেসক্রিপশন দিয়েছেন যে যখন আমরা সাইকোফিজিক্যাল মোল্ডিং করে একটা স্টেট অফ অ্যাওয়ারনেসে পৌঁছাই, ট্রুথটা দেখতে পারি। জিসাস বলতেন, আই এম হিয়ার টু গিভ দ্য ট্রুথ, দের ইজ অনলি ওয়ান ট্রুথ, দ্যাট ইজ লাভ, লাভ ইউর নেইবার্স অ্যাজ ইউর ওন। বাইবেলে আছে, নিউ টেস্টামেন্টে একটাই ট্রুথ আছে। ট্রুথটা জানতে পারলে দেখা যাচ্ছে যারা ওই সাধন ভজন করে মুক্তি পেতে গেছে, তারা গিয়ে মুক্তি খুঁজতে গিয়ে সত্যিকারের মুক্তি পেয়ে, তারা প্রবৃত্তির থেকে মুক্তি পেয়ে অটোমেটিক সেটাই অ্যালাইন্ড হয়ে গেছে যে তাকে এসে কাজ করতে হয়েছে। সে দেখতে পাচ্ছে যে আমি তো সব কিছুর মধ্যে আছি, আমি ওই ছেলে সেই ছেলে। দেখবে ওই জন্য যত বড় বড় মহাপুরুষ আছেন, তারা একলা সাধনা সব করছেন, করতে করতে সবার সাথে একীভূত হয়ে তখন সবাইকে পাগলের মতো সেবা করে যাচ্ছেন। বিইং আনটাচড, একজনের কষ্ট হচ্ছে দেখে ফেটে যাচ্ছে হৃদয়, দরকার জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু তাকে কেউ চেঞ্জ করতে পারছে না, তার মেন্টালিটি চেঞ্জ করতে পারছে না ইন এ গুড ওয়ে। তিনি নিজেকে ফ্লেক্সিবলি তার আইডিয়ালের জন্য যত খুশিভাবে মোল্ড করে নিচ্ছেন, তাকে তার পথ থেকে হটাতে পারছে না, তার ওয়ে অফ লিভিং কেউ চেঞ্জ করতে পারছে না, তাকে কম্প্রোমাইজ করাতে পারছে না। সুকর্মে যে নাছর বান্দা পিছায় না যে ডরে, সাধু বলিস তারে সুকর্মে যে নাছর বান্দা পিছায় না যে ডরে। কারণ ডর ফর কি? ডর হচ্ছে অজ্ঞানতা, ভয় যেটা সেটা হচ্ছে অজ্ঞানতা, জানি না কী হবে এবার। এটাই এই কথাগুলো হচ্ছে প্রকৃত সন্ন্যাসী নিয়ে, প্রকৃত সাধু নিয়ে, প্রকৃত সাধুর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে তুই কথা বললি। এবার কথাটা হচ্ছে, একজন প্রকৃত সাধু কোনোভাবে রাজনীতিতে যেতে পারেন? চাণক্য কী ছিলেন? এক্স্যাক্টলি, আমার মাথায় এই এক্সাম্পলটাই এসছে। মেন্টর ছিলেন। ব্যাপার হচ্ছে শুধু চাণক্য বলে না, আজকে যদি আগে রবিদাস তাদের লাইফও দেখো, রামানন্দের দেখো, শিবাজির গুরুর দেখো, তো তাদের পজিশন ছিল এমন। প্রথম কথা, তাদের ব্যক্তিত্বও ছিল এরকম। যখন একজন সন্ন্যাসী বা হাজার হাজার সন্ন্যাসী আছে, প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট, বেশিরভাগই অন দ্য ওয়ে টু বিকামিং। যেমন ধরো তুমি একজন সন্ন্যাসী হয়ে কোনো একটা যাচ্ছ হলে, মানে তুমি প্র্যাকটিস স্টার্ট করলে, তুমি রিয়েলাইজড কিনা বা মোটামুটি একটা কিনা কীভাবে বুঝবো? তোমার অ্যাক্টিভিটি, তোমার কন্ট্রিবিউশন, তোমার লিটারেচার, সব কিছুর উপর ডিপেন্ড করছে। আর যে কোনো 5টা লোককে যেরকমভাবে চেনা যায়, একজন শিক্ষক সে কেমন শিক্ষক সেটা তার পুরানো স্টাইল থেকে বোঝা যাবে, তার অ্যাটায়ার থেকে বোঝা যেতে পারে, কিছুটা আইডিয়া করা যেতে পারে। সেরকমভাবেই একজন সন্ন্যাসীকে চেনা যাবে, তিনি কী কন্ট্রিবিউট করেছেন। এরকম সন্ন্যাসী এখন রাস্তা থেকে যে কোনো একজন টিচারকে নিয়ে ফট করে আমি বলে দিতে পারি না আসো আমাদের ইনস্টিটিউটে পড়াবে, তো করি না। তেমন সন্ন্যাসীর যদি পলিটিক্স কেন, সন্ন্যাসী যে কোনো জায়গায় জয়েন করতে পারে। সন্ন্যাসী বলে না, যদি ডেমোক্রেসি দিয়ে ভাবি, সন্ন্যাসী মানে উনি কি বাড়ি থাকলে, যদি সন্ন্যাসীর বাড়ি হয়, ট্যাক্স দেবেন না? সেটা কোনো আধার কার্ড নেই, তাহলে যদি হয়, আমিও অনেক সন্ন্যাসী জানি এদের আধার কার্ডও নেই, ওদের বয়ে গেছে সারা ওয়ার্ল্ডে এসে দেখি, এরকম অনেক আছে। তারা তাদের কী বলবে আমি জানি না, সেটা তো তার ফ্রিডম, তার চয়েস না। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে দেখা গেছে আবার সেই লোকটা যে বলেছিল আমাকে কোনো দিন এসবের মধ্যে থাকবে না, ওয়ার্ল্ড থেকে ত্যাগ করে গেছে, তার 60% লাইফ ওই করে কাটিয়ে দিয়েছে, হ্যাঁ, কোনো মতলব নেই। একজনের সাথে দেখা হলো, সে সন্ন্যাসীও না, তার সংস্পর্শে তার একটা এমন মেন্টালিটি শিফট হলো, বুঝতে পারলো যে এতদিন আমি কী করলাম। সে আবার গেল নাম ধ্যান করতে, সব করে সাধন ভজন করে ফিরে আসলো, সেটা কোম্পানি জয়েন করলো। এটা দেখে ওর বন্ধুরা বলছে যে মাথা খারাপ হয়ে গেছে, মানে ভুল পথে চলে এসছে।
দেখা গেলো কোম্পানিটা জয়েন করলো, পুরো দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারির উল্টো। আচ্ছা, ওটা কী হচ্ছে, ওটা সে কোম্পানি ছেড়ে ওইখানে চলে গেল এরকম একটা। কিন্তু ওখানে দেখো লোকটা এসে কিন্তু এটা মানে ও কিন্তু বই লিখলো মঙ্ক হু সোল্ড ফেরারি, করে দেখালো যারা যারা কাজগুলো করছে তাদের কিন্তু একটা বিশাল ওয়ে আউট দিল যে এটা দিস ইজ নট দ্য ওয়ে। এইটা ইউজ করে অনেকে বিজনেসেও নেমে গেছে, ব্র্যান্ড বানিয়ে নিয়েছে, আমি একটা এরকম গুরুজি, আমি সবাইকে মেন্টাল পিস দিতে পারি। ওটা আবার আরেকটা প্রবলেম, বিশাল প্রবলেম হয়ে গেছে আজকে, ব্র্যান্ডিং হয়ে গেছে, ইয়োগা বিক্রি হচ্ছে। হ্যাঁ, তা ওইটা বলছে না। ওই জন্য শ্রী ঠাকুরদেবের কোনো টোটকা নেই, যেরকম টোটকা দিয়ে দিলাম এটা করলে তুমি 5 বার ব্রিদিং করলে মাথা ঠিক হয়ে যাবে, তাহলে এরাও দোকান নিয়ে বসে পড়তাম আমরা। তা যখন এই মানুষটা, আমি যার কথা বলছি, সে যখন এসে গেল কোম্পানি জয়েন করলো, কোম্পানি জয়েন করে সে নিজের বাড়ি ঘর সব ত্যাগ করে চলে গেছিলো। হ্যাঁ, সে দেখলো তার মা নাকি বাবা বোধহয় নেই আর, হ্যাঁ মা আছেন, বাড়ির এরা আছেন, সাথে কথা বললো, ইকুই ডিস্ট্যান্ট যে কোনো বাড়ির সাথে, পুরো একদম নর্মাল ড্রেস ট্রেস পরে রয়েছে, আগের সন্ন্যাসী ড্রেস নিয়ে। ভাবলো যে না, ছেলেকে এবার তার মানে এটা ফিরে এসছে নর্মাল ওয়েতে। সে কোম্পানিতে ঢুকলো, ভালো করে কাজ শিখলো, পড়াশোনা ভুলে গেছে অনেক। তখন ও যখন ছেড়েছিল তখন কম্পিউটার ছিল না, এখন কম্পিউটার এসেছে, যেটা শিখতে এতদিন লাগে 3-4 দিনে শিখে ফেললো পুরো একদম ঝকাঝক। ফার্স্ট টাইপিং শিখে গেল, শিখে টিকে একদম সব করে ঠোরে সে কোম্পানির এক্সিকিউটিভ পজিশনে চলে গেল 3 বছরের মধ্যে। ডেডিকেশন ভাবো, 3 বছর মাথায় একটা কিছু চলছে ওর। পৌঁছে পুরো কোম্পানিটার যে হেড, মাথা এমন ঘুরিয়ে দিল, ওদের এথিক্যাল ব্যাপারটা এমন ঘুরিয়ে দিল, সে লোকটা কেউ চিনতে পারলো কে করলো কোম্পানিটা এই কাজ, কেউ জানতেও পারলো না যে এটা কে। সেই রকম একটা ঢুকে যে ও আসলে যে পুরো ম্যানিপুলেট করে দিল পুরো কোম্পানিটাকে, কেউ বুঝতে পারলো না, পুরো কোম্পানির পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিল। যখন মোটামুটি ও বুঝে গেল, ওদেরও একটা অবজেক্টিভ ওরিয়েন্টেড একটা দিয়ে দিল, একটা বিশাল পজিশন থেকে পদত্যাগ করে বেরিয়ে গেল। বেরিয়ে ওখান থেকে কিছু সিলেক্টেড ছেলেমেয়ে নিয়ে বেরোলো, বেরিয়ে ও আবার আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে ও যে কাজটা করলো এই কাজটা ওদের দিকে অনুষ্ঠিত করলো। এই লোকটাকে কেউ তো চেনেও না, এটা একটা সন্ন্যাসী, শুধু একটা এক্সাম্পল, সম্ভবভাবে ন্যস্ত হওয়ার। হ্যাঁ, তাহলে এখানে দেখো রেকগনিশন নাই, কিছু নেই, কিন্তু ও কিন্তু রেকগনাইজড হয়েছে অটোমেটিক ওর জায়গায়। হয়তো আমাদের এই এরকম মিডিয়াতে নেই, এরকম একটা ভাস্ট লেভেল অফ পিপল তাহলে এখানে দেখা যাচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে সন্ন্যাসী কে। তুমি যেটা বলছো সন্ন্যাসী জয়েন করতে পারবে নাকি, অবশ্যই পারবে, তবে এটাও আমি মাথায় রাখবো সাজা সন্ন্যাসী যেন না পারে, তাহলে ওই সন্ন্যাসীর ওই জায়গাটারই অপমান হবে। রাবণের মতো। ওই যে শিবজির কাছে, জানো তো ঘটনাটা, শিবজির কাছে মা পার্বতী প্রার্থনা করছে যে রাবণ এত প্রায়শ্চিত্ত করছে, ক্ষমা করে দেবে। একটা পাপ যেটা করে ফেললো, কয়েকটা প্রায়শ্চিত্ত করে ঠিক হয়ে যাবে। আর একটা যে অতি পাপ, যেরকম বউ চুরি করা, হ্যাঁ আরও খারাপ খারাপ কাজ করা, ইচ্ছা করে এক্সাম্পলটা দিয়েছি বুঝে, যেটা অতি পাপ, সেটার জন্য কঠোর প্রায়শ্চিত্ত করতে হয়। আর থার্ড হচ্ছে মহাপাপ, যার কোনো প্রায়শ্চিত্ত হয় না। তখন পার্বতী শিবকে বললেন যে কিন্তু তাহলে রাবণ তো অতি পাপ করেছে, তো মহাপাপ করেনি যে আপনি ক্ষমা করছেন না। তখন কারণ ও তো বউ চুরি করেছে। তখন শিবজি বলছেন না না, তুমি দেখতে একটা জিনিস ভুল করছো। রাবণ যদি রাবণ হয়ে আসতেন, এসে সীতাকে অপহরণ করতেন, তাহলে রাস্তা থাকতো, কিন্তু রাবণ একজন সাধুর বেশে এসে সীতাকে অপহরণ করে নিয়ে গেছে। এতে সারা দেশের ভবিষ্যতের সাধুত্বর ওপর প্রশ্নচিহ্ন এসে গেছে। এরপরে যারা অরিজিনাল সাধুর কাজ করবে তাদের কিন্তু 12টা বাজার রাস্তাও করে দিয়ে গেছে। আজকে কি আমরা এই কারণেই আলোচনাটা করছি, সেই সাধুত্ব নিয়ে প্রশ্ন হয়ে যাচ্ছে। তো আজকে দেখা যাক কোন দিকে এগোয়, যেখানে মনে হয় কেটে দেবে। আর সাধুত্ব নিয়ে প্রশ্ন এসে যাচ্ছে, তাদের কিন্তু আমি সেটাই বলছি, সাধুত্ব নিয়ে প্রশ্ন এসে গেছে বলেই কি আজকে এই পরিস্থিতি যে সাধু জয়েন করতে পারবে কিনা আজকে আমরা 100% করছি। সাধু যদি গর্ব না হতো, এবং সাধু বলবো না, আমি বলবো 4টে সেকশন, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমাদের দেশের যেরকম ছিল, এদের 4টে সেকশনের কোনো একটা সেকশনেরও যদি ফুলফিলমেন্টের একটা বড় গ্যাপ হয়ে যায়, তাহলে গড়বড় হয়ে যাবে। আমরা ভাবি শূদ্র এরকম, বৈশ্য তো নিচু আছে, আমি তো একটু এগিয়ে আছি। এগুলো বহুত বাজে কথা। যদিও এগিয়ে না থাকে তাহলে আমি পিছিয়ে আছি, যেটা আজকে হয়েছে। আমার কাজই ওকে এগিয়ে নিয়ে যাবো, আমাদের কাজের চোখে এগুলো জাস্ট ইনস্টিংক্টের উপর। প্রথম হচ্ছে গুণ, সেই গুণটা প্র্যাকটিসটা জেনারেশন আফটার জেনারেশন করে ইনস্টিংক্ট ডেভেলপ করা, সেই ইনস্টিংক্টটার আরও কালচার করে ওটাকে তার প্রফেশন বানিয়ে ওটাকে সেইভাবে সার্ভ করা।
এইটা ছিল আমাদের নেচার, এইটা আমাদের এসে গেছে। কিন্তু ভাগ্য ভালো, আমাদের দেশের আমাদের কনসিয়াসনেসকে আমরা খুব অনেকে করি, আন্ডার এস্টিমেট করি। এই বিশাল পাওয়ারফুল জিনিস, এর মধ্যে থেকেও সে কিন্তু এমন যেন বলতে চিট কোড পাঠিয়ে দেয়, তখন কিন্তু একটা রিভলিউশন আসে বড় বড়। আর সেই চিট কোডটাই হচ্ছে পুরুষোত্তম। একদম, তিনি আসে তখন মাটির তলার থেকে একজন এমন মানুষকে নিয়ে চলে আসে, কারণ তার তো সায়েন্সটা আছে একদম ওপেন, এমন একটা যে কিছু পারবে না তাকে দিয়ে, তৎকালীন ব্রাহ্মণকে দিয়ে একদম, মানে যে ব্রাহ্মণ মানে অন্তত বেদজ্ঞ যে তথাকথিত, সেই তার থেকেও পূর্ণ করিয়ে তাকে সব একদম করে দেবে, ম্যানিপুলেট করিয়ে একদম। যখন কৃষ্ণ এগুলো নিয়ে কথা বলে না, আহির, হ্যাঁ আহির হচ্ছে গোপ, ঠিক আছে, গোপ মানে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে পেয়েছি, দেখা যাচ্ছে ঠাকুর গোপালন করে। হ্যাঁ, তো দেখছি তোমার দীপরক্ষিতে ঠাকুর বলছেন এরা হচ্ছে মূর্ধাভিষিক্ত বিপ্র, যজাতি আর হ্যাঁ, তো ওইরকম বিপ্র, এবং ওখান থেকে প্র্যাকটিস করে 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 গোপালন ইত্যাদি করে রয়েছে। শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে একবার এদের যে পুরো সেনা ছিল ওখানকার একজন আর্মির একজনকে নিয়ে এসেছিল, পিক এনি ওয়ান অফ দ্য সোলজার্স, তার সাথে অর্জুনকে লড়াই করতে দিয়েছিল, অর্জুন হেরে গেছিল। যে আহিরের যে পুরো সেনা ছিল, নারায়ণী সেনা, একটা ফাইটারের সাথে লড়াই হেরে গেছিল। ও তো ভাবলো ভাই কি, ভাবো কতটা ইভলভ, ড্র্যাগন বল জির মতো অনেকটা। আমি ওটা বুঝলাম না, কে হেরে গেছিল? অর্জুন হেরে গেছিল। অর্জুন তখন একদম মানে বিশাল, আমার মতো নেই কেউ। কৃষ্ণ ঠিক আছে, তুমি একজনের সাথে লড়ে দেখাও, ভেজিটা একজনের সাথে লড়ে দেখাও, এসছে, হারিয়ে দিয়ে চলে গেছে। বলে এটা কি হলো? তখন বলে এই যেটা সত্যি সেটা হলো। তখন আবার হাত জোর করে, তারপরে তার আবার অন্যরকম ট্রেনিং। এদিকে একলব্যকে নিয়ে কত নাচানাচি করা হয় জানেই না, এগুলো গল্প। একলব্যর অনেক ব্যাপার আছে। একলব্যর তো ওর বাবা কে ছিল জানি না। হ্যাঁ, একলব্যর বাবা হচ্ছে তোমার ছিল ওই যে জরাসিন্ধ, হ্যাঁ, ওর দলের লোক ছিল। আচ্ছা, একলব্যকে জিজ্ঞেস করা হয়েছিল, এগুলো জানেন, একলব্য ট্রেনিং নিয়েছে দ্রোণাচার্যের আশ্রমেই। একদিন এসে গেল হঠাৎ নিয়ে বাজে কথাবার্তা, ঠিক আছে, মূর্তি বানিয়ে পুজো করে, ওটা ঠিক করছে, কিন্তু সে তীর চালানোটা শিখবে কি করে? হ্যাঁ, তো মানে মূর্তিতে ধ্যান করে শিখে যায়নি সব, ওটাই হচ্ছে কথা। ওদের দেখতো তার টিচারকে ফলো করার আর্ডেন্ট অ্যাটিটিউড ছিল, যেটা হয়তো এদের অনেকেরই ছিল না। ওরা হয়তো বাবার চাকর, পয়সা দিচ্ছে, বাবা শেখাচ্ছে। আমরা অনেকে আজকাল স্টুডেন্টদের দেখি, আমাদের ছোটোবেলায় একবার কান ধরে দাঁড় করিয়েছিল ক্লাসের বাইরে আমার একটা বন্ধু, খুব ভয়, বিগ আন্টির কাছে নিয়ে যাবে আমাদের ধরে। আমি ভাবছি কী হবে। সে আমাকে একটা বন্ধু আমাকে খুব, সেই যে আমার মাথা খারাপ করলো, শোন সৌভিক, একটা কথা বলছি, শোনো সবাই, একদম চিন্তা করবে না, এই যে বিগ আন্টি টাকা কোথায় পায়? আমাদের টাকা থেকে না বড় হচ্ছে, আমাদের যদি সাসপেন্ড করে দেয় কোথায় টাকা পাবে? সেই যেটা কনফিডেন্স এসেছিল না, আর কোনোদিন দুষ্টুমি করতে আটকায়নি আমাদের, ঠিক আছে। এই যেটা ব্যাডমিন্টন, এটা ওই গৌরব থৌরবদের ছিল। হ্যাঁ, আমার বাবা বললো কত বকবে, আর একটার পরে বললে আমি বলবো বাবাকে টাকা দিতে না। এইটা কিন্তু এটা জানতো হিসাব মতো। আগেকার যারা অ্যাকচুয়াল বিপ্র ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, তারা কিন্তু ম্যাটার করে না, এক চড় মারবে, দরকার নেই তোর, হ্যাঁ দরকার নেই। রামদাস, তোমার শিবাজির গুরুদেব, শিবাজি বলেছিল সন্ন্যাসী হয়ে যাবে, বিপ্রকে বিজ্ঞানটির জায়গায় রাখছে। হ্যাঁ বল। হ্যাঁ, তো যখন বলছেন যে রামদাস, যখন রামদাসের কাছে শিবাজি গেছেন, রামদাসের কাছে বলছে, রামদাস বলে ঠিক আছে, একটা কাজ করো, তোমার যে স্টেট যা আছে আমাকে দিয়ে দাও। শিবাজি সন্ন্যাসী হতে চাইছিল, বা কী গুরু দক্ষিণা দেবো আপনাকে, সব পুরো স্টেটটা আমাকে দিয়ে দাও, যা আছে রাজত্ব। বলবো বাহ, ভেরি নাইস, দিয়ে দিলাম, পুরো একদম অধিকার তার একদম। তখন বললো এবার আমি যে আদেশ দেবো তাই করবে, কারণ তুমি আমার প্রজা, আমার এই জিনিসটা তুমি চালাও। অনেকে বলবে ও এতটা ঘুরিয়ে কথা বলে, এটা খুব সিরিয়াস কথা বললো। শিবাজির কাছে এটা খুব সিরিয়াস, এই সেন্টিমেন্টটা। প্রভুর রাজ্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি যদি তাদের বই খুলে দেখো, অফিসিয়াল স্টেটমেন্টে কিন্তু তখন প্রভু ওই রামদাস, তারা টেকনিক্যালি পলিটিক্যাল পিপল হয়ে গেল, সিংহাসনে যাবে না, ও রাজা, যা খুশি করতে পারে। আমি আমার আশ্রমে থাকবো, আমার কাজটা করবো, এদের সামলাবো, গুরু ভাইদের সামলাবো, তুমি যাও, এরকম হবে। যখন মনে হয়েছে শিবাজিকে ডেকে এনেছে, যাও ভিক্ষা করে আসো, দেখছি রাজা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। কী হলো? যখন তার মনে হয়েছে শিবাজির এখন মাথায় চড়ে যাচ্ছে, ডেকে নিয়েছে, সেরকম ট্রিটমেন্ট করেছে। যখন ভয় পাচ্ছে অ্যাটাক করবে, বাইরে থেকে অ্যাটাক করবে শিবাজির স্টেটে, তখন সে ভাববে যে পারবো না, আমার অকাতের অনেক বাইরে। সে প্রভুর কাছে যাবে, তার রামদাসের কাছে গিয়ে বলবে যে আমি তো কী করবো প্রভু, পালিয়ে যাবো?
আপনাদের সবাইকে নিয়ে চলে যেতে হবে, কারণ এরা এত বড় এত বড়। রামদাস কিচ্ছু বলছেন না, উঠে চলে গেলেন। মানে ও বুঝে গেছে, মানে সঙ্গে ফলো করতে বলছে। দেখছি জঙ্গলের দিকে যাচ্ছে, তো সে লাঠি নিয়ে নিল একটা হাতে, লাঠি নিয়ে ফলো করছে। যেতে যেতে এমন একটা জায়গায় গেল, ফট করে একটা বাঘ চলে এসছে। আর বাঘটা এসে যে এগিয়ে গেল, তখন শিবাজি ফরাত করে সামনে এসে আমি দাঁড়িয়ে বললো, বাঘ নাম নিয়ে, তো বাঘটা আবার দেখে চলে গেল। তখন রামদাস বললে, কেন তুমি আমার পথে চলে আসলে সামনে এরকম করে, আমি তো তোমায় বলি দিব কিছু। তখন বললেন যে না, আমার প্রভু প্রবলেমে আছে, আমি কী করে করি। তখন বলছে, তুমি প্রভুর বেলা এটা বুঝেছো, আচার্যদেবের ব্যাপারে বেলায় বুঝেছো, মাতৃদেবের বেলায় বুঝো নি, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্যদেব ভব, তারপর অতিথিদেব ভব। তুমি মাতৃদেবের বেলা মাতৃভক্তি পিতৃভক্তি যার নেই, সে আচার্য ভক্তি হতে পারে না তার। এখন বুঝতে পেরেছি আপনি কী বলতে চাইছেন। ডাইরেক্ট অর্ডার করলো না, কিন্তু জানেন কখন ডাইরেক্ট অর্ডার করতে হবে, কখন করতে হবে। এই যে গুরু, এটাই হচ্ছে গুরু, গুরুই হচ্ছে আচার্য। হ্যাঁ, আর এটাই হচ্ছে সাধুর জায়গা, সন্ন্যাসীর জায়গা রাজনীতিতে, একদম পলিটিক্স একদম। এবার রাজনীতিতে সে কিন্তু পলিটিক্যালি ঢুকে গেল, যদি বলি অফিসিয়ালিও ঢুকে গেল, হয়তো প্রেসিডেন্ট হয়ে গেল, টাচ করলো না তাকে। তো সাধুত্ব গেল না, সাধুত্ব গেল না, সে টাচ করলো না। এখন ও চাইলে যদি সেরকম যদি নিড অফ দি আওয়ার হতো, সে উঠে গিয়ে বসতেও পারে সিংহাসনে, শিবাজি তো না বলবে না। কিন্তু তার মনে হয়েছে দরকার নেই, শিবাজি কোন কোন বিষয়ে এফিশিয়েন্ট, আমার হাত যে কাজটা করতে পারবে। আমি তো অ্যাকচুয়ালি আমার ব্রেন অনেকটা, আমার মোস্ট অফ দ্য কনসিয়াসনেস ব্রেন, আমি এটা এই হাত চালাচ্ছি, এ ভালো মতো জানে এই হাতটা কী কী করতে পারে, যেটা এই জীবনে করতে পারবে না উইদাউট দিস হ্যান্ড। এটা এই বলছে না যে আমার হাত ব্রেনের থেকে বেশি শক্তিশালী, বুঝতে পারছো না? তাহলে শিবাজির গুরু এটা, শিবাজি যদি হাত হয়, শিবাজির গুরু পুরো স্টেটের মালিক যদি হয়ে যান, মালিক চাইবেন এটার প্রপার ইউজ হোক। হাত হাতের কাজ করবে, পা পায়ের কাজ করবে, হ্যান্ডস্ট্যান্ড করে হেঁটে যাওয়ার কোনো মানে হয় না। তাই সে তার এফিশিয়েন্ট কাজটা করলেন, যে প্রপার রুলার তাকে রুলিংয়ের জায়গাটা দিলেন। এটা হচ্ছে উইজডম। ঠিক তেমন সন্ন্যাসী যদি ঢোকেন, যদি প্রপার সন্ন্যাসী ঢোকেন, সে ওই পরিস্থিতিতে জানবেন কী করণীয়। আর কে প্রপার সন্ন্যাসী, সন্ন্যাসী তো বাদ দাও, কে প্রপার ধার্মিক, পারফেক্ট বলে তো হয় না, পুরুষোত্তম ছাড়া আমরা দেখি না। ওয়ে অফ পারফেকশন, অলমোস্ট একটা এটা পরিস্থিতি, একটা স্টেটে আছে, এটা অলমোস্ট বোঝা যাবে। একটা টিচার তো সব জানে না ফিজিক্সের, কিন্তু টিচার, প্রফেসর পিএইচডি দিচ্ছি কেন তাকে, পিএইচডি দিচ্ছি মানে কিছু একটা করেছে ওরকম। তেমন কিছু একটা কর্নেওয়ালা যদি সেরকম গুরু হয়। আর আমাদের সবচেয়ে একটা বড় উপায় আছে, আমাদের কাছে স্ক্রিপচার্স আছে, স্ক্রিপচার দিয়ে কিন্তু পুরো প্রমাণ করা যায়। এখন বলবে স্ক্রিপচার নিয়ে মারামারি, এখানেও একটা বড় সুবিধা আছে। শ্রী ঠাকুর পঞ্চবড়ি সপ্তাহার্চি দিয়ে গেছেন, যেটা সমস্ত স্ক্রিপচারের একটা কনসোলিডেটেড ফর্ম। কিরকম, ইভেন শুধু হিন্দু স্ক্রিপচার না, সমস্ত স্ক্রিপচার্সটা হিন্দুদের কাছে আছে, তার মানে সেটা হিন্দু স্ক্রিপচার্স হয়ে যাচ্ছে না। তাহলে ব্যাপার হচ্ছে হিন্দুটা তাহলে জিওগ্রাফিক্যাল টার্ম, সনাতন যাকে বলছে, আমি সেরকম মানে অনেকে ধরে রাখছি যে ভগবদ্গীতা এটাই কটা। উনি বলছেন ঠাকুরের মত, নোপাস্যমন্যৎ ব্রহ্মণ ব্রহ্মৈকমেবাদ্বিতীয়, ব্রহ্মভিন্ন আর কেউ উপাস্য নহে, ব্রহ্ম এক অদ্বিতীয়, তথাগতস্ত দ্বার্তিকা অভেদা। তথাগত যিনি এসছেন তারা, তাদের মধ্যে ভেদ নেই, তাদের অগ্রণী যিনি, দেখা গেছে বারবার যখন এসছেন তিনি পুরনোটাকে এত সুন্দর রিফাইন করে দিয়ে গেছেন, আমরা ওখান থেকে একটা প্যাটার্ন দেখে নিতে পারি। ওখানে বোঝা যাচ্ছে যে কোনটা ধর্ম না, কে ধার্মিক, তার কী মর্যাদা, যে তাকে বাঁচতে পারবে। বেদান্ত বেদ আগেও ছিল, শ্রীকৃষ্ণ এসে ভগবদ্গীতা দিয়ে গেল, বলে নাকি পুরো বেদের সার। আবার যখন প্রবলেম হলো, শঙ্করাচার্যটাকে রিফাইন করে দিয়ে গেলেন, হ্যাঁ, শঙ্করাচার্যটাকে রিফাইন করে উপনিষদের এই টিকাগুলো লিখে দিয়ে গেলেন, হ্যাঁ, যে বেদান্ত সার উপনিষদ প্রমাণ, হ্যাঁ, তো বেদান্ত নামা উপনিষদ প্রমাণ। তো ওই যে উপনিষদ ঋষিরা আবার সেটাকে ভালো করে, বেদ ছিলই, উপনিষদে আবার সেটাকে ভালো করে দিয়ে গেলেন। বেদ ছিল মানে সংহিতা টংহিতা সব ছিল, সেটাকে ঋষিরা, এক একজন ঋষিরা সেটাকে আরও ক্ল্যারিফাই করে দিয়ে গেলেন বেসড অন দ্য কোয়েশ্চেন্স, মানে নিড অফ দি আওয়ার। সেরকম পরবর্তীকালেও হয়েছে। সেই প্যাটার্নটা দেখে আমরা বুঝে একটা জানি যে এরকম হতে হবে। যারা অথরিটি, যারা কাউন্সিল, যারা স্টেট কাউন্সিল, যারা ক্যাবিনেট, তারা তো বুঝতে পারবে কারা সন্ন্যাসী না। এই সন্ন্যাসীরা হচ্ছে সে অভিভাবক যারা লিডারদের লিডার হবে। তা এখন যদি তারা লিডিং পজিশনেও ঢুকতে চায়, মানে পলিটিশিয়ানের ওখানে ঢুকতে চায়, পলিটিশিয়ানটাই তো নোংরা টার্ম হয়ে গেছে এখন অনেকের কাছে, বলে পলিটিক্স করে। ঠাকুর বলেন পলিটিক্স মানে পূর্ত নীতি পূরণ করে, যেখানে যেরকম দরকার। আমি যা খবর নিচ্ছি, আমি যেখানে থাকি এখানকার যা খুব খারাপ খবর, আমি বললে এখন বাড়িতে এসে হামলা করবে, আমার কাছে যা খবর আছে।
হ্যাঁ, তা এই যেগুলো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। তো এই পলিটিক্সের কীরকম সন্ন্যাসী ঢুকতে চায়? সে যদি ঢুকতে চায় তাকে ওই সেই সন্ন্যাসী যেরকম কর্পোরেটে ঢুকে পুরো কোম্পানির হুলিয়া চেঞ্জ করে দিল, অতটা যদি স্কিল থাকে, দরকার হলে তাকে মাংস খায় না কোনো দিন জীবনে খেতে হবে, এরকমও হতে পারে। হয়তো তাকে বাজেদের সাথে মিশে বাজের নাটক করতে হবে। তাহলে কতটা সেলফ কন্ট্রোল থাকলে সেটা হয়? সেরকম মানুষ হলে তাকে নিশ্চয়ই ঢুকানো যায়, সে যদি নিজের সাধুত্ব না হারায়। তাকে লোকে কে কী বলবে ম্যাটার করবে না। কিন্তু আমার এটাই প্রশ্ন, এইগুলোর যে ক্রাইটেরিয়া যেগুলো আছে না, এই ক্রাইটেরিয়াগুলো যারা ঠাকুরকে বোঝে, ঠাকুর মানে আমি বলতে চাইছি আচার্য পরম্পরা যেটা আসছে, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্যদেব, রামকৃষ্ণ, যীশুখ্রিস্ট, যারা পরপর এসছেন, রামকৃষ্ণদেব, এই ধারাটা বুঝে এসছে, জানে, তারা সেভাবে ডিটারমাইন করতে হবে। আমাদের প্রপার লিটারেচার, প্রপার কোড অফ কন্ডাক্ট, এইসবের মধ্যে ইনাদের জায়গাই নেই। সেটা তুমি যদি বাইরের দেশে যাও, ওদের কিন্তু এগুলো আছে, ওদের পোপ্পা ওইসব যারা, তাদের একটা ইম্পর্টেন্স দেওয়া হয়। আমাদের এখানে কি হবে? আমাদের এখানে হচ্ছে যত ফেমাস গুরু হবে তাকে পলিটিক্যাল নেট লিডাররা তার কথা শুনবে। হয়তো এই গুরুর প্রচুর ভক্ত এখন খুব ফেমাস চলছে, তার কাছে চলে যাবে, তার তখন সে নিউজ চ্যানেলে আসতে পারবে। যতদিন না ফেমাস হচ্ছে ততদিন তার কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে প্রবলেম আমাদের। এই যে যখন আচার্য পরম্পরার কথা চলে এলো, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতনী পুরাণং শাশ্বতং বর্তমানম, এই আচার্য পরম্পরা চলে এলে তাহলে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে তাহলে কোন সংঘ থেকে সন্ন্যাসীরা আসছেন, কোন সংঘ থেকে সন্ন্যাসীরা আসবেন, এটা এই প্রশ্নটা কোনো ভ্যালিডিটি থাকছে না। ম্যাটেরিয়াল ব্যাপার ওটা। সংঘটা ছিল ওরা সম্প্রদায়, হ্যাঁ সম্প্রদায়, কেউ বৈষ্ণব, শাক্ত। হ্যাঁ, তুমি যদি শাক্তের চরমে যাও, এই তো আছে না আমাদের তন্ত্র যে লিখেছেন, তন্ত্রসার, অভিনবগুপ্ত। হ্যাঁ, তন্ত্রসার অভিনবগুপ্ত দুই ভাই ছিল, কৃষ্ণ পুজো করতেন, কালী পুজো করতেন। সে দুজনে দুটোর এক্সট্রিম সাধনা করে, পুরো একদম যতটা পারফেক্টলি করা যায়। লাস্টে দেখছি ওর স্বপ্নে কৃষ্ণ এসছে, ওর স্বপ্নে কালী এসছে, এসে যা বলেছে দুজন মিলে ভেরিফাই করছে, একই কথা বলছে। অত দূরেও যেতে হবে না, রামকৃষ্ণদেব স্বয়ং আছে তো চোখের সামনে, একটা জ্যান্ত মানুষ জন্মে গেল, লাইফটা পড়ে দেখলেই হয়, পুরো একটা লাইফে দেখিয়ে দিয়ে গেল। দেখো ভগবান দেখো কী চাই আর? ওনার ব্যাপারে কেউ একটা টু শব্দ করতে পারবে না, এমন প্রমাণ দেখিয়ে দিয়ে গেল। এটা লিভিং গড, জ্যান্ত দেখিয়ে দিয়ে গেল। বিবেকানন্দটা এনারা তো রয়েছেন, এনারা তো ওনার স্পেকটাকেল এক একজন। বিবেকানন্দ বলছেন যে ওয়ান অফ দ্য বিগেস্ট মিরাকেলস অফ রামকৃষ্ণ ইজ লাটু মহারাজ। আমরা বিবেকানন্দকে বলি, আমরা তো ওনাদের দেখতেই পারলাম না, ওনার আড়ালে এমন কাজ করে গেল, চোখের সামনে দেখলে বিশ্বাস করবে না, এমন এমন কাণ্ড করেছে। রাতে সারা রাত জেগে থাকতো, আর সকাল দুপুরবেলা ঘুমাতো। সে একটা জাস্ট একটা চাকর ছিল। তো এখনকার টিনেজারদের মতো, অনেকটা তোর মতো না, এরকম না, সারা রাত জেগে থাকে, সকালবেলা ঘুমিয়ে। আমি কই না, সকালে ঘুমাই। হ্যাঁ, ওরা মানে অন্যরকম কারণে ছিল, এই সাধন ভজন করতো এবং অন্যদের সাথে অতটা বুঝতে হতো না। তো বই ফই তো পড়ার কোনোদিন ছিল না। সে তাকে এমনভাবে মাথায় নিয়ে এমন কাজ করেছেন, এমন লেভেলে পৌঁছেছেন, ও আলাদা ব্যাপার, আলাদা ব্যক্তিত্ব। ধারের টিকতো না কেউ তখন ওনার সঙ্গে, কম্পিটিশান নেই, বাট বোঝা যায়। হ্যাঁ, তাই সেইভাবে বিবেকানন্দ যেটা সব স্পেকটাকেল। বিবেকানন্দ ওই যে কথামৃততেই আছে, দে আর দ্য টিচার্স অফ অল টিচার্স, দে ক্যান পাস স্পিরিচুয়ালিটি উইথ আ টাচ বাই আ মেয়ার উইশ। এরকম হচ্ছেন রামকৃষ্ণদেব। তার মানে এবার ব্যাপার হচ্ছে এরা আছে তো, এই লিভিং এক্সাম্পলস আছে তো, আছে, তাদের দিয়ে এবার ভেরিফাই করো কে কীরকম, কোন সম্প্রদায় কী হাবি যাবি। যে সম্প্রদায় সেটা যদি এই বেসিক কিছু প্রিন্সিপাল না মেনটেন করে, তাহলে সে যাই হোক। তা বলছে ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। তুমি যেরকমই সম্প্রদায়ের হও, তুমি যদি বাঁচা বাড়ার রীতিনীতি সেগুলো যদি দিয়ে লার্জ পাবলিককে সার্ভ না করতে পারো, লোকের কাজে না আসতে পারো, সার্ভ মানে আবার খেতে দেওয়া শুধু না, সার্ভিস প্রপার, তার লিভিং ওয়েলবিং, তাকে যোগ্য করা তোলা, সবটার মধ্যে যদি কাজে না লাগো, তোমার কোনো ভ্যালু নেই। তখন তুমি হয়ে যাবে সাম্প্রদায়িক হয়ে যাবে। এবার কথাটা হচ্ছে আমাদের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার মতাদর্শ যখন আমরা দেখি, তখন তিনি দেখি এক জায়গায় গৃহী সন্ন্যাসীর কথা বলেছেন। আবার তিনি জ্যোতি আশ্রমে জ্যোতিদেরকে ট্রেন করেছিলেন। তো তার ডেফিনেশন অনুযায়ী সন্ন্যাসী কাদেরকে বলা হবে? গৃহী সন্ন্যাসী ওনাদেরকে বলা হবে নাকি জ্যোতিদেরকে বলা হবে? দুজনকেই বলা যাবে দুই রকম ভাবে। হতো না আমাদের সবাই সন্ন্যাসী হবে? না, সবাই সন্ন্যাসী হবে না। সন্ন্যাসী তো সে বলতে গেলে অনেকে বলে না সবাই গুরু। রবীন্দ্রনাথ বলছেন প্রকৃতির সব কিছুর থেকে শেখা যায়, পাহাড় শেখায়, আকাশ শেখায়। টিচার্স মানে কি আমরা তো ওখানে তো আপনারা আছেন টিচার অফ অল টিচার্স। ওটা তো এগুলো তো
অ্যাডজেক্টিভ কাকে দেবে? অনেকে মা বাবাকেও ভগবান বলছে, তো তুমি থোড়ি আরেকটা জায়গায় মাকে ভগবান বলবে, হয়তো কারোর মার সাথে তুমি ঝগড়া লাগাচ্ছ, কারোর বাবার সাথে তোমার ঝগড়া হচ্ছে, তারই ছেলে তোমার বন্ধু, সে নিজের বাবাকে ভগবান মানে, তা কে কার গুরু কী বলবে তুমি এখানে? তো এই ব্যাপারটা বুঝতে হবে, অ্যাডজেক্টিভ। কিন্তু জ্যোতির কথা আর এমনি সন্ন্যাসীর কথা, যেটা মানে ঋত্বিক গৃহী সন্ন্যাসী, সন্ন্যাসীর কথা ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাইছি। যেরকম গৃহী সন্ন্যাসী চাই বলেছেন, হ্যাঁ বলেছেন, আর জ্যোতি একটা সন্ন্যাসী। ব্যাপারটা হচ্ছে সন্ন্যাসীর কী জিনিস সেটা তো মোটামুটি বুঝলাম, হ্যাঁ, কিন্তু সন্ন্যাসীর ট্যাগটা তো বড় কথা হচ্ছে না তখন। না, সেটা বড় কথা নয়। সন্ন্যাসীর ট্যাগটা, ওই আলাদা ট্যাগ তখনই আসে যখন তার একটা আলাদা আইডেন্টিটি এবং আলাদা রকমের কাজ হয়, যেন চোখে লাগে। এটা কি জ্যোতি? সেটা জ্যোতি। আচ্ছা, চোখে লাগে। অনেক বলে কেন, মানে ঘর ছেড়ে দিয়েছে না। আগে একটা কাজ হতো গ্রামে, সবার গরু থাকতো, গরু চড়াতে যেত, সবার বাড়ির গরু চালাতো, বাড়ির গরু চালাতো। আরেকটা সেকশন অফ পিপল ছিল, 8-10 জন, বেশি না, সবাই ওটা পারে না, সবার দরকারও না, 8-10 জন থাকতো যারা গরু চড়াতে পারতো, কিন্তু নিজের গরু ছিল না। সবার নিজের গরু ছিল, গরু চড়াতো। ওই 8-10 জনের গরুই ছিল না, তাদের কাজ ছিল ঘুরে ঘুরে মানে হাঁটা, এবং সবাই যাতে নিজের গরু ঠিক ঠিক পালন করে সেগুলোতে গাইড করা। তাদের কাজই ওটা ছিল। আম সবাই খায়, আমলাও আম খায়, তুমিও আম খাও, কিন্তু সবাই আমওয়ালা না। কিছু লোক আছে আবার এরকম, যারা আম খাওয়ার টাইমই হয়তো পেলো না, পুরোটাই বিক্রি করে দেয়। জ্যোতিরা চইটা খেতে পারে, গরু চড়াতে পারে, কিন্তু নিজের গরু রাখেনি, কারণ নিজের আরেকটা গরু রেখে ওটায় টাইম দিয়ে যতটাই করতে পারবে, তারা এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা গরু চালক তৈরি করে। এরা হচ্ছে জ্যোতি, এরা হচ্ছে সেই জিনিসটা। তাহলে দেখতে গেলে ওই সন্ন্যাসীরই আরেকটা স্পেশালাইজড ভার্সন, স্পেশালাইজড কমান্ডো। প্রথমত তাকে আর্মি হতেই হবে, বিশাল পাওয়ারফুল মিলিটারির হতে হবে, তারপরে তাকে কমান্ডো বলে সরিয়ে নিতে হবে। তার কী কী আরও ক্রাইটেরিয়া আছে সেগুলো ঠাকুর বলেছেন, সেগুলো নিয়ে এখন পডকাস্টে আলোচনা করছি না, আমি বলছি, মানে এরকম না আমি হব বলে আমি নাম লিখে নিলাম, সব এরকম তো হয় না ব্যাপারটা। ঠাকুরের আইডিওলজিটা কীরকম দাঁড়াবে তাহলে আজকের দিনে? ঠাকুরের আইডিওলজিটাকে অ্যাপ্লাই করবো কীভাবে, ইমপ্লিমেন্ট করবো কীভাবে? আমি যা বুঝি, ঠাকুরের আইডিওলজি অ্যাপ্লাই করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যেখানে যেমন আছি আমরা, সেখান থেকে স্টার্ট করা। তাছাড়া তার কোনো উপায়ও নেই। তাছাড়া উপায় আছে, অনেকে বলে যে এবার থেকে স্টার্ট করবো একটা ভেঞ্চারের মতো, আর আজকে থেকে একটা কোম্পানি হলো, আজকে থেকে আমরা এক জায়গায় হলাম, এবার এরকম করে স্টার্ট করলাম, এরকম চলো আমরা মিলে এরকম জায়গায় গিয়ে একটা নাম লিখে এরকম একটা অর্গানাইজেশন বানালাম, কাজ শুরু করলাম। এইসব না, একটা মন্দির হলো, এবার এখান থেকে আমরা ঠাকুরের কাজ করবো। এইগুলো হচ্ছে যে আর্টিফিশিয়াল ওয়ে। ঠাকুরকে প্রশ্ন করেছে নানা প্রসঙ্গে, দেখতে পাবে প্রথম খণ্ডের লাস্টে, যে আপনি এরকম প্ল্যান করেছিলেন, এরকম হবে, কীরকমভাবে প্ল্যানটা করলেন? এত সুন্দর ইনস্টিটিউশন, আপনাদের কেমিক্যাল ওয়ার্কস আছে, আপনাদের বিশ্ববিজ্ঞান কেন্দ্র আছে, টেক্সটাইল আছে, ব্রিটিশ গভর্নমেন্টের ওরকম গভর্নমেন্ট আপনাদের কাছ থেকে টেন্ডার নেয়। জীবনে শুনবে না যে একটা গভর্নমেন্ট একটা রিলিজিয়াস অর্গানাইজেশনের কাছ থেকে টেন্ডার দেয়। গভর্নমেন্ট টেন্ডার দেয় সাধারণত, টেন্ডার দেয় তো, কিন্তু একটা রিলিজিয়াস অর্গানাইজেশনকে ব্রিজ বানানোর টেন্ডার দেবে? ঠাকুরদের ব্রিজ বানানোর টেন্ডার দিয়েছে, সে আবার কীভাবে বানাবে বলেছে, র মেটেরিয়াল কোথায় পাবে? দূরে একটা বগি, ট্রেনের কম্পার্টমেন্ট পড়ে আছে, ঠিক আছে। আর ভাবো ওই সময় আশ্রমে লোকজন খেতে পারে না ঠিক মতো, সবাই একটা মানুষকে খুশি করার জন্য, ঠাকুরকে খুশি করার জন্য, তার কথা তাকে জানার জন্য, এই মানুষটা কে রে বাবা, তিনি একটা এনিগমা, তাকেই যেন সব তার সর্বস্ব কনসেন্ট্রিক হয়ে গেছে লাইফ ঠাকুরের উপর, তিনি যা বলেন তা অন্যরকম ব্যাপার। তাকে নিয়েই তাদের জীবন চালানো। আর আবার ভাইস ভার্সা, ঠাকুরের জন্য জীবনটা সবাইকে নিয়ে, তিনি নিজেকে দেখার কোনো ইয়েই নেই, সবাইকে নিমত্ত, 24 ঘন্টা কথা বলছে। তিনিই তো হয়ে গেলেন সব থেকে বড় সন্ন্যাসী। এক্স্যাক্টলি তাই, শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় সন্ন্যাসী, তার বউয়ের শেষ নেই, তিনি সবচেয়ে বড় সন্ন্যাসী। 1000 বিয়ে করেছেন, একটাও প্রতিলোম করেননি, 1000 যুদ্ধতে হেল্প করেছেন, একটা এইটুকু জমি নেননি তার থেকে, 1000 বার রাজা হয়েছেন, মানে একবারও প্রপার রাজার সিটে বসে যে রাজত্ব করে রাজা একটা লাইফ লিড করবে জীবনে করেননি, জীবনে এইটুকুর বেশি খাননি বড় হয়ে, যবে থেকে বৃন্দাবন থেকে বেরিয়েছে। বিশাল ল্যাভিশ খাওয়া দাওয়া যেরকম করতেন ওরকমভাবে এনজয়মেন্টটা করেনি। এটা হচ্ছে সন্ন্যাসী। তার মানে কি তার কোনো মনে কষ্ট কোনো দেখো দুর্দশা বড়, এভরি টাইম কনসিয়াস অ্যান্ড রেডি। রামচন্দ্রকে দেখো, টলাতে পারেন, আর তাদের একটা ওরা এমন একটা প্রেজেন্সটা এত স্ট্রং। ঠাকুরকে দেখতো ছোটোবেলা বসে খেলা করছে, পাখিটাকে এসে খেয়ে যাচ্ছে, বলে পাখিরা বুঝতে পারে যে কি কতটা হার্মফুল,
সেরকম আমাদের একটা সেরকম গেজ থাকে। গেজ মানে শুধু দেখা না, একটা বলে না, একটা প্রেডিটারদের ভাইব, একটা একটা স্ট্রাকচার, একটা ফর্ম, যে এই শিকার করতে আসলো তার একটা ওয়ে আছে, তার সেরকম ফেরোমোনস আছে, সেরকম গন্ধ আছে, সব মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করে যেটা দেখে বুঝতে পারবে না এই ভাই ডেঞ্জারাস মানে। আরেকটার এর উল্টোটাও হয়, এর একটা উল্টোটাও হয় যেটা ভারী প্লেজেন্ট। তুমি এটা লেখাপড়া করে বোঝানো যাবে না। একটা সুবিধা আছে, তুমি ভিডিও পাবে ইউটিউবে, ছোট্ট বাচ্চা জন্মেছে, কাঁদছে, মায়ের পাশে শোয়াবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ধ একটা কী পায় কে জানে, আর ওকে কে শেখালো ওই গন্ধটা কেউ জানে, ইনস্টিংক্ট। ঠিক আছে, সেরকম পাখি পশু এদেরও ইনস্টিংক্ট বহুত শক্ত হয়। মানুষের থেকে তো অবশ্যই বেশি শক্ত হবে। আসলে মানুষের মধ্যে আছে, আমরা অন্যদিকে মন দিয়ে হারিয়ে ফেলছি, আনলক করছি না, ভুলে গেছি। ছোটোবেলায় তো ছিল আমাদের তাহলে, হ্যাঁ ছোটোবেলায় যখন জন্মায় বলে এত ইম্পালস একসাথে আসে, বাচ্চা নিতে পারে না, কান্নাকাটি স্টার্ট করলে। ওগুলো কোথায় গেল? ওগুলো সব আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করে করেই নষ্ট করে দিচ্ছি। যেমন কষ্ট করে হাঁটা শিখি, সেরকম কষ্ট করে ওগুলো ভুলে যাচ্ছি, কসরত করে ভুলছি। ভোলাটাই আমাদের একটা জিন হয়ে গেছে, মানে যাতে ভুলে যাই সুবিধার জন্য। সুপারম্যান মুভিতে দেখায় না, কষ্ট করে দেখাটাকেও লিমিট করলো, কিন্তু ও কিন্তু ঠিক লিমিট করে না, ও মাস্টারি গেইন করে না। এটাই জন্য তো সুপারম্যান, না হয়তো পাগল ম্যান হয়ে যেত। ঠিক তেমনই ঠাকুরের আছে, একদিন ট্রেনিং মানে লোকজনকে দেখানোর জন্য একবার, মানে যাতে সবাই এটা করে, বসে আছেন ঠাকুর এমনি যেরকম দিব্যি বসে থাকেন, বললেন যে এই দেখতো উপরে কী আছে, বলতো এখান থেকে কী আছে, বলতো কী সে উপরে কীরকম কী পাচ্ছ ওপর থেকে, বলছে কী আবার আছে, বলতে বল চালার উপরে কী আছে, বলতে বুঝতে পারছি না, গন্ধ পাচ্ছিস না, না ভালো করে দেখ। অনেকক্ষণ চেষ্টা করলো, বলে পায়রার গু আছে, দুটো না তিনটে পায়রার গু আছে। বললো ভাই এটা কী করে বুঝি, জাদু? বলছে না জাদু না, আমরা আমাদের সেন্স অর্গানকে এতটা এতটা ফাইন টিউন করতে পারি যে আমরা, তার মানে ভাবো 24 ঘন্টায় কত পায়খানা করছে, কে চেঁচাচ্ছে, কার ঘামের গন্ধ কী, সব তাকে ডিস্টার্ব করছে, কিন্তু সে নিজের অ্যাটেনশনকে সেখানে শিফট করছে, এখানে দরকার এখানে ফোকাস, ওখানে দরকার ওখানে ফোকাস। ওপরে গেল, বেয়ে উঠলো দেখতে, এক জায়গায় এতগুলো এখানে ছিটকে উপরে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না তিনটে নাকি, কিন্তু খুব ভুল না, বোঝা যাচ্ছে যে এটা হ্যাঁ ওরকমই কিছু, তিনটে বা দুটো, আর ওটা পায়রারই। সামনে গিয়ে শুকছে, তারপরে গন্ধ পেলো, আর ওটা পায়রার গুড়ের ডিফারেন্স গন্ধ, আর কাকের গুড় ডিফারেন্ট কী গন্ধ আছে, কি পায়রার ঠিক ওটা পায়রা। এই যে ব্যাপার, মানে এরকম না যে ওটা দেখানোর জন্য সেদিন বসেছেন ঠাকুর, ওরকম না, জাস্ট কথা হচ্ছে একটা প্রসঙ্গ, হতে 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 বলে আচ্ছা ধরেন আমি এখন আপনাকে বললাম উপরে কী আছে, এরকমভাবে, এরকম না যে সেই দিনের জন্য স্পেশাল কিছু, ক্যান্ডিড আসছে ঠাকুর। একদিন মন দুঃখ হয়ে কান্নাকাটি করছে, বিশাল দুঃখ, কান্নাকাটি ভাঙচুর করছে, ঠাকুর খাচ্ছে না, ফেলে দিচ্ছে। কী হলো পাশের পাড়ার একটা কুকুর মারা গেছে। অনেক কুকুর মরছে সেদিন, কেন? ঠাকুর সেদিন ওই দিক দিয়ে আসছিলেন, দেখেছিলেন, নজরে পড়েছিল কুকুরটা, বোঝা গেছে যে ঠিক আছে এরকম তো অনেকেই আছে, বাস ওই হয়ে যাবে, ম্যানেজ করে নেবে, আর ঠিক সেই কুকুরটা মারা গেছে। এর যে গিল্টি, এরা পাশের পাড়ার একটা কোন কুকুর, সেই যে গিল্টি, ঠাকুরের সাথে একজন মন্ত্রী দেখা করতে এসছে সেদিন, ঠাকুর খাচ্ছে না, কথা বলছে না, IAS অফিসার দেখা করতে এসেছিল, খাচ্ছে না, কথা বলছে না, কিছু করছে না। প্রফুল্ল দানা কে যেন, সুশীল দাবদায় মাথায় হাত, এত বড় একটা লোক নিয়ে এসেছি, ঠাকুর আজকে দয়া করে কিছু। ঠাকুর এরকম করে বসে রয়েছে, কুকুরটা আমার জন্য মরে গেল। ভাবতে পারছো, এটা হচ্ছে ঠাকুরের আইডিওলজি নিয়ে চলতে গেলে, ঠাকুরের আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা যেরকম যে জায়গায় আছি সেখান থেকে শুরু করতে হবে, সেই সঙ্গে তারপর শুরুটা কীরকমভাবে করব, এবং সেই সঙ্গে ঠাকুরের সময় এই যে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বরা ঠাকুরের কাছে দেখা করতে আসতেন, ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন, ঠাকুরের থেকে তারা উপকৃত হতেন। আজকেও বিভিন্ন বড় ব্যক্তিত্বরা যাচ্ছেন, কিন্তু দেখলেই বোঝা যায় যে একদম নিজস্ব আখেরটাকে গোছাতে যাচ্ছেন। ঠাকুর তো নেই অবশ্যই, যাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সঙ্গে সেই ছবিটা দিয়ে অন্য জায়গায় কী মাইলেজ পেতে পারেন, সেই মাইলেজটা নেওয়ার জন্য ছবি তোলা হচ্ছে, এবং সেই রকম জায়গায় ইউজ করা হচ্ছে। দুর্ভাগ্যজনক দেখো, আমি দুটো নিয়ে আলোচনা করতে চাই। এগুলো কী বলতো, এগুলো হচ্ছে যখন ফসল হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, কিছু খড় পড়ে রয়েছে, ওটাকে দিয়ে এখন কি করা যায়, এরকম একটা আমাদের মেন্টালিটি। এখন ওটা দিয়ে বিচুলি বানিয়ে ম্যাক্স গরু ষাঁড়দের খাওয়ানোর এরকম হবে। ওটা তো আদতে খড় না, ওটা বিচুলি নয়। জানি তো, ব্যাপার হচ্ছে আমরা ইউটিলাইজেশন, ক্রিয়েটিভ বুদ্ধি হারিয়ে ফেলছি তো। ঠাকুরের সময় কীরকম ছিল, সেই যে ঠাকুরের মা ছিলেন মাতা মনমোহিনী দেবী,
উনি শিয়ালদা এলেন, শিয়ালদায় আসার জন্য নতুন গাড়ি কেনা হলো, উনি গাড়ি করে এলেন, সে শিয়ালদা স্টেশনে একেবারে লোকারণ্য, ওনার জন্য আলাদা কম্পার্টমেন্ট ছিল, সেলুন সম্ভবত বলা হয় ওটাকে, ট্রেনের মধ্যে আলাদা কম্পার্টমেন্ট ছিল, উনিও কম্পার্টমেন্ট করে গেছিলেন। এই যে শিয়ালদা স্টেশন লোকারণ্য হয়ে গেল ওই মানুষটা যাচ্ছেন বলে, এই যে ব্যাপার, এই যে ভালোবাসার ব্যাপারটা, এখন তো ঠাকুর যে অর্গানাইজেশনটা তৈরি করে গেছেন সৎসঙ্গ, সেই রকম ব্যাপারটা তো দেখা যায় না। সেই তুমি একটা জিনিস কখনো ভেবেছো যে তখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও ছিল না? না, তখন লোকারণ্য হতো কিছু, মানে কেন? লোকটার প্রত্যেকটা মানুষের সাথে পার্সোনাল টাচ ছিল, এগুলো আমরা জানি না। যারা আশ্রমে যেত তাদের সাথে থাকতো, খাওয়াতো, এটা পুরো পার্সোনাল টাচ। অবশ্য হ্যাঁ, আজকে যে পজিশান, যে অবস্থা, এটা ওইরকমভাবে হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সবার ওইটা হবে না। না, কোনোভাবে তিনি তো পুরুষোত্তম, তিনি এসে যে কাজটা করছেন সেই কাজটা অন্য কেউ করতে পারবে না। কথাটা হচ্ছে যে অন্য কেউ করতে পারবে না বলছি না, আমি বলছি সেটা হতে পারে। আজকে যেরকমভাবে আমরা আছি, ঠাকুরের যেভাবে ছড়িয়ে আছে, তিনি চলে যাওয়ার পর, যেমন যীশুখ্রিস্ট কালকেই দেখছিলাম 4500 খানা গ্রুপ আছে এখন যীশুখ্রিস্টের, প্রোটেস্ট্যান্ট, ইভ্যাঞ্জেলিক্যাল, ক্যাথলিক, হ্যান ত্যান, দুনিয়ার এত। এর মধ্যে কার কাছে কে যাবে, লোকে বুঝবে কে কোনটা, এগুলো একটা বড় ব্যাপার আছে। শ্রী ঠাকুরের ব্যাপারটাও সেরকম। শ্রী ঠাকুরের ব্যাপারটা তো প্রথম কথা, শ্রী ঠাকুর বলেই সেটা কেউ না ওরকম। শ্রী ঠাকুর যে অর্থে ফেমাস, ঠাকুর অনুকূলচন্দ্র ফেমাস আমরা বলছি, এটা শুনলেই অনেকে, আমাদেরই লোকজন অনেকে রেগে যান। তিনি যে অর্থে ফেমাস, সে অর্থে তো আমি দেখছি না তাকে আমি সেই অর্থে দেখছি না। তারা ফার্স্টে একজন ভালো ক্রিকেটার আমরা বলছি কাউকে, কি আমার দিদা তো বলে না ভালো ক্রিকেটার, দিদা জানে বিরাট কোহলি ফেমাস, এইটুকু জানে, ক্রিকেট একটা খেলা হয় এইটুকু জানে। দিদার কাছে বিরাট কোহলি যা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তা, বরং বিরাট কোহলিকে একটু বেশি ইন্ডিয়ান লাগে বলে হয়তো তাকে বেশি প্রেফার করবে, আর কিছু না। কেন জানো? কারণ সে ক্রিকেট মানেই জানে না, ফুটবল মানেই জানে না ঠিকমতো ব্যাপারটা কি, কতটা কঠিন। মানুষ ধর্মফর্মর ডেফিনেশনই ভুলে গেছে। স্পিরিচুয়াল লিডার কী দেয়, সে টাচ, সে পাওয়াটা, ওটাই ভুলে গেছে। যে স্পিরিচুয়ালিটি ভুলে গেছে, সে স্পিরিচুয়াল লিডারকে কী করবে? তা দেখা যাচ্ছে স্পিরিচুয়ালিটি একটা অন্য জিনিস বলে মাথার মধ্যে বসে আছে আমাদের, কিছু একটা করে দেবে, একটা জ্যোতির্ময় পুরুষ এসে একটা কিছু করে দেবে, মানে আমি করবো না, কেউ এসে কিছু একটা করে দেবে। এখন সে যতই বলুক করাই ধর্ম, হ্যাঁ, মুখে যতই বলুক, তার অ্যাকশানগুলো তো সেটা রেসিপ্রোকেট করে না। তার মানে তার, আমি ভুল গেমে আমি তাকে মাপছি। আমি বিরাট কোহলির ফুটবল ম্যাচ দেখে আমি তাকে ফেমাস বলছি, তখন আমি বলবো না ওই জন্য বিরাট কোহলি ফেমাস না। খেলতে পারেন ফুটবল, আমার থেকে ভালো পারবেন, অনেক ভালো পারবেন, কিন্তু সে ফুটবলের জন্য ফেমাস না, সে ফেমাস ক্রিকেটের জন্য। শ্রী ঠাকুর যে জন্য একটা বাবাজি করে, ভগবান করে, একটা কেমন একটা অদ্ভুত একটা পিকচার দেওয়া হয়েছে তার, তাই জন্য তিনি ফেমাস। তাকে আমি ওই জন্য কথা বলছি না এইসব আমরা, তিনি ফেমাস অন্য কারণে। তিনি ফেমাস ফর বিইং দ্যাট লাভ, বিইং দ্যাট ম্যান। তার স্টোরিটা সেইভাবে আমরা তুলে ধরছি না। এই যে এখন যতটুকু আমরা চেষ্টা করছি, বা আরও ভালো ভালো মানুষ পডকাস্ট করছে দেখছি, সেইভাবে যদি উচিতভাবে, ঠিকভাবে, অবিকৃতভাবে যদি তাকে তুলে ধরা হয়, আস্তে আস্তে একটা হবে, একটা কনসিয়াসনেস জাগবে, তার ওপর দাঁড়িয়ে তখন যারা ওই ভিড়টা করবে, সেটা যদি 2 জনেরও ভিড় হয় আর 200 জনেরও ভিড় হয়, সেটা অবশ্যই বাড়বে, কারণ ওটা দরকার আছে আমাদের। না, ভিড় বাড়ানোর কথা বলছি না, আমি বলছি যারা এসেছেন এসে কৃতার্থ হয়ে গেছেন। কৃতার্থ হবেন তখন। কৃতার্থ কিসের জন্য হচ্ছে? আমি যাচ্ছি, আমার একটা পেন্সিল বক্স দরকার, পেন্সিল বক্স পেয়ে যাচ্ছি, এটা একটা অন্য সেকশন অফ পিপল। আর আমি যাচ্ছি, আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরের কাছে গেছেন, ফার্স্টে গেছেন একটা অন্যরকম বাবা, একজন গুরুজির দর্শন করতে, সেটা সেন অ্যান্ড পারফেক্ট কারণে গেছেন। কেষ্টদা জিজ্ঞেস করেছে টিকিট কাটার ব্যাপারে, যে আপনি টাকা দেবেন না আমি দেবো, যদি দর্শন করতে যান আপনি কাটেন। এই যে ব্যাপারটা, কারণ নত হতে যাচ্ছে সে, ঠিক আছে, কিন্তু গিয়ে যেন আরও কিছু পেল। গিয়ে দেখছে যে আমারও, তার বোধ বুদ্ধি অনেক উপরে, আজকের মানুষের মতন, আমাদের মতো না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জানেন ব্যাপারটা কি, মোটামুটি ভালো করে পড়ে জায়গায় আছেন। তাকে বোকা বানানো কঠিন কাজ। হ্যাঁ, বোকা বানানো হোক, কিছুই হোক, মানে সে অ্যাকচুয়াল কাজেই গেছে। সেও ওখানে গিয়ে মাথা খারাপ হয়ে, সে ভাবছে যে পুরো ব্যাপারটাই অন্য বুঝলাম। আমি একটা মানে 99% পিপলের থেকে ভালো জানি স্পিরিচুয়াল, বা বুঝি ব্যাপারটা কী, স্পিরিচুয়ালিটি কী, ধর্ম কী কী দরকার সোসাইটিতে, সব জানি। ঠাকুরের কাছে গিয়ে যেন ওইটাও মনে হলো কিছু না। তখন দেখলো যে না, আর পুরোটা মাইন্ডসেট শিফট হয়ে গেল, লাস্টে বাচ্চার মতো হয়ে গেল। হ্যাঁ, তাহলে ভগবান কী হয়, কীরকম? আচ্ছা, এরকমই যদি হয়ে থাকে, আমি তো এরকমভাবে ভাবিনি, তাহলে ভগবানটা কী? আচ্ছা, তাহলে ভগবানের এটা কী? আচ্ছা, এরকম করে কী হয়? বাচ্চার মতো প্রশ্ন হচ্ছে লাস্টে। এতটাই ইন্সপায়ার্ড হয়ে গেল। তারপরে তো বিপ্রদাস শিপ্রদাস গল্প জানো, এবং অবাক না, এটাই হয়তো নিয়ম
এটাই হয়ে আসছে। নিয়মের ব্যতিক্রমটা হয়তো ঠাকুরকে ধরলে, সবাই যদি ঠাকুরকে ধরেন, যদি আমরা ঠাকুরকে ধরি তাহলে হয়তো আসবে। তার যে শিফট হলো, ডাইমেনশন শিফট হলো, মেন্টালিটি শিফট হলো, তারপর তিনি যে বইটা লিখলেন, যেটা বলতে চাইছিস বিপ্রদাস, বিপ্রদাস হচ্ছে হয়তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব থেকে মানে লিস্ট পপুলার একটা তার ক্রিয়েশন। তার ওই সময় পপুলার হয়েছিল, কিন্তু ওই যে হয় না টার্গেট অডিয়েন্স বলে একটা ব্যাপার আছে। লোকে শরৎচন্দ্র কেমন শুনতে খারাপ লাগবে হয়তো, আমি শুনি বন্ধুদের যাদের নাকি কী হয়, ব্রেকডাউন হয় নাকি, ব্রেকআপ হয় যখন মেয়ে বন্ধুর সাথে সব ভাঙচুর হয়ে যায়, তখন অরিজিৎ সিংয়ের গান শুনে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, মানে শুনেছি নাকি, আমি এটাই ভেবেছিলাম যে অরিজিৎ সিং কি শুধু তাহলে দুঃখের গান গায়, সেটা না, অরিজিৎ সিং ভার্সেটাইল সিঙ্গার, এবং পরে দেখা গেছে তিনি প্রত্যেকটা ইকুয়ালি ট্রেন্ড। কিন্তু ধরো এরকম কোনো সিঙ্গার আছে যে এরকম ব্রেকআপ সং লিখতেই এবং গাইতে এক্সপার্ট, তাহলে তার একটা ওই ব্রেকআপ বলা টার্গেট অডিয়েন্স হয়ে যাবে, যে শুনতে চাইবে যে আমার হৃদয়ে জ্বলছে, একটা মেয়ে ছেড়ে চলে গেছে, এই ধরনের শুনতে চাই। হঠাৎ সে শুনবে হরে কৃষ্ণ করছে, হঠাৎ সে শুনবে সবাইকে ভালোবাসা দরকার, ওর মেয়েটার ফ্যামিলিও আমার ফ্যামিলি, আমরা সবাই সেম পরিবারে, তাকে নিজের থেকে বেশি ভালোবাসতে হয়, ধরো এরকম গান লেখা স্টার্ট করলো। যে ব্রেকআপ হয়েছে যার, সে তো চায় গালাবে, এরকম চাইছে, আমি কষ্টে আছি এটা শুনতে চাইছি, তখন সে গান চেঞ্জ করে দেবে। তখন না না না, এটা তো আমি শুনতে চাইনি, আমি তো অন্য শুনতে চাইছি, আমি চাইছি যে একটু দুঃখের কথা বলবে, বা আমার সাথে আমার মতো একটা আমার কথাটা আমি আর সাবস্ক্রাইব করছি না এই চ্যানেল। এই হচ্ছে বিপ্রদাস। শরৎচন্দ্রের অডিয়েন্স বসে আছে, ওইটা নেবে, সোসাইটিতে কত প্রবলেম এটাই জানবে শুধু। তাহলে যদি বিপ্রদাস যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পপুলার না করতে পারেন, এবং যদি তিনি পপুলার না করতে পারেন, ঠাকুরের মেসেজটাকে পপুলার, অতটা পপুলার না, তিনি ঠাকুরের মেসেজটাকে যে পরিমাণ ছড়ানোর তিনি মধ্যে আছে তার, ওটা দ্যাট ওয়াজ আ স্টার্ট, ওটা আরও এগোত, কিন্তু তার বয়সও দেখো তখন। আমি বলতে চাইছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে কাজটা করে গেলেন, ঠাকুরকে নিয়ে যে লেখাটা লিখলেন, সেইটা তার সব থেকে কম পপুলার লেখা। তা আমরা তুই বলছিস যে যে যেখানে যেরকমভাবে আছে সে সেখান থেকে সেরকমভাবে শুরু করবে, সেই শুরুটা করেও কি কোনো ইম্প্যাক্ট পড়বে? আমি ওই পয়েন্টটায় যাব না যে আমার উপর তো পড়ছে, এবার আমি তো একা, আমার উপর পড়ে তো লাভ নেই, তা আমরা তাহলে কী করে হবে? এখানে আমি এইভাবে বলবো যে যখন তোমার মোদি ছোট, হ্যাঁ, বয়সে তার থেকে, বা মোদি তখন চায়ের দোকানের লোক, ঠিক আছে, মোদি যখন চায়ের দোকান, নরেন্দ্র মোদি চায়ের দোকানে চা বিক্রি করছে এমন একটা টাইম, তখন তার থেকে হয়তো 20 বছর বড় একজন লোক অলমোস্ট নেতা হবে কিছুদিন পর, এটা হচ্ছে তাদের টাইম। বাচ্চাটা হয়তো তাকে টিভিতে দেখছে, সে জানে না যে ভবিষ্যতে সে হবে তার কম্পিটিটার। চায়ের দোকান থেকে সে কিন্তু প্রাইম মিনিস্টার হয়ে গেছে আজকে, যে তার থেকে বড় এবং সেই লাইনেরই লোক তার সাথে বিট করে পারছে না। এটাকে তুমি কী বলবে? এটা হচ্ছে টেনেশিয়াস অ্যাক্টিভিটি এর একটা মুহূর্ত। তিনি সব ঠিক করছেন, আমি এরকম ভাবে না যে আমি মোদির কথা বলছি বলে যে আমি ফ্যান, একদম ফ্যান না। আই এম ওকে, আই রেসপেক্ট হিম অ্যাজ এ প্রাইম মিনিস্টার অ্যান্ড আই লাইক হিম অ্যাজ এ ম্যান, সব ঠিক আছে। আই লাইক মেনি অফ হিজ ডিসিশনস অ্যান্ড ওয়ার্ক। এই না যে আমি বিজেপি বা আমি তৃণমূল, আমি সিপিএম, কোনোটা না। এইখানে এই পজিশনে আমি কেউ না, তাই না? আমি তো গভর্নমেন্ট যদি কেউ আছে তাকে আমি সাপোর্ট যতটা সম্ভব করবো, তার এরর যতটা তুলে ধরবো, এইটুকু ব্যাপার। কিন্তু অ্যাজ এ ম্যান আই রেসপেক্ট হিম। তো সেই জায়গায় আমি বলছি অ্যাজ এ হিউম্যান বিং, যেটা করে যে পজিশনে গেছে ওখান থেকে কমেন্ডেবল। তো তখন আরেকজন যার একদম রেডি সব, সে কিছু করতে পারলো না কেন? মানে সে হারলো কী করে তার কাছে? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, সম্ভব। নরেন্দ্রনাথের কথা যদি বলি, মানে বিবেকানন্দর কথা যদি বলি, স্বামী বিবেকানন্দ, তিনি একটা টাইমে কলেজ স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছেন, চাকরি চাই করে, আর মাঝে মধ্যে ভয়ঙ্কর সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন। মেন্টালি পরবর্তীকালে রবীন্দ্রনাথের সাথে কয়েকটা আইডিওলজিক্যালি হয়, বলতেনও, মিলগুলো নিয়েও বলতেন, কিন্তু লোকে অদ্ভুত ওই বাজেগুলোই নিয়েছে, মিলগুলো নেয়নি। তৎকালীন বড় বড় পার্সোনালিটি ছিল, রিলিজিয়াস পার্সোনালিটি, বড় বড় সোসাইটি ছিল, হ্যাঁ, আর্য সমাজ বিশাল ছিল সব। দক্ষিণেশ্বরের এই বিশাল ব্যাপার ছিল, আস্তে আস্তে হয়ে গেছে পরবর্তীকালে। কেউ ওনার সাথে পপুলারিটি বলো বা যাই বলো, লোকজনের ক্রেজ বলো, কোনো টক্কর দিতে পারেনি। কী বলবো ওটাকে? গ্রাউন্ড থেকে ওঠা যায়, আমাদের দেশে বারবার এটা হয়েছে। চাণক্য মাটির থেকে চন্দ্রগুপ্তকে তুলেছিল, হ্যাঁ, কোথার থেকে তুলেছিল, আসলে শুনবে কথা যা বলছি, দেখেছিল যে ওর সব আছে বৈশিষ্ট্য, এরকম বলবো করবে তো, ঠিক আছে। আজকে যারা কি দলিত টলিত নামটা দেওয়া হয়েছে যাদের, ওরা অ্যাকচুয়ালি দলিত বলে না, জানি না কি বলা উচিত। দলিত মানে নামটাই কি বাজে, দেখো যাদেরকে দলিত করা হয়েছে, ভাই এটা বলা যায় না, এরকম বলে কি জানি, ওটা হরিজন, এসব কী
এগুলো যাই হোক, আমাদের এখানে জানো যারা একদম সমস্ত নীতি, যাদের পূর্বপুরুষরা সব ভাঙচুর করেছিল, হ্যাঁ, চণ্ডাল ফন্ডাল হয়ে গেছিলো, যারা তার থেকেও গড়বড় করেছিল, যারা বিবাহর দিক দিয়ে কাশি টাশি ওইসব জায়গায়, তাদের নাম কী দেওয়া হয়েছিল জানো? অন্তেজ, অন্তেজ্য এরকম একটা নাম ছিল, অন্তেজ এরকম একটা নাম ছিল, মানে হচ্ছে সবচেয়ে ছোট ভাই। অন্ত্যেষ্টিক্রিয়া করতো ওরা, ডোমেদের কাজ করতো। ইভেন এরকম গল্প আছে, শঙ্করাচার্য যখন যাচ্ছিলেন ওখান দিয়ে, কাশি দিয়ে বা বারাণসীর ওখান থেকে, ঘাট থেকে, তখন এরকম একজন মদ খেয়ে ঢুলতে ঢুলতে তার সামনে এসেছিল, সেরকম গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, তোমার শঙ্করাচার্য, এই বাবা চণ্ডাল তুমি সরে দাঁড়াও। লোকজনও বলছে কে চণ্ডাল, তখন বলছে তাকিয়ে রয়েছে, তারপরে আমাকে বলছেন না আমার বডিকে সরতে বলছেন, এরকমভাবে কথা মানে আমাকে বলছেন না আমার দেহকে সরতে বলছেন। এইটা শুনে না ফার্স্টে একটু স্ট্রাইক খেলো, আরও বললো না তোমার বডি শুদ্ধ সব শুদ্ধ সরে যাবে। তখন বলছে সব শুদ্ধ না, আমি তো সরতেই পারি না দাদা মহারাজ, আমি তো সরতেই পারি না, আমার পজিশান শিফট হয়, অল্টারনেট হয়, আমি চেঞ্জ হয়ে হয়ে যা ছিলাম তাই আছি, এইসব বলছে। তারপরে কনভারসেশন স্টার্ট হলো। একটা বই আছে পঞ্চাদশী, মনে হয় পঞ্চাদশী, এক্স্যাক্টলি মনে নেই, এক্স্যাক্টলি নামটা খুঁজলেই পেয়ে যাব, টেক্সট আছে এটা নিয়ে। তখন এমন এমন আনসার দিল যেটা অনেক দিন ধরে শঙ্করাচার্য খুঁজছেন, সেটা চণ্ডাল। ভাবো, এই হচ্ছে বলে না স্পার্ক, কি বলি ভগবান কোথায় খেলা দেখায়, কাশিতে গিয়ে তো অনেক কিছু করেছেন। কিন্তু আমার না এই ঘটনা থেকে আমার একটাই ভয় লাগছে, যে এইটা থেকে যেন কেউ এই মেসেজটা না নেন যে ইনটক্সিকেটেড ওটাকে কি বলা হবে না। তারপরে দেখা গেল যে মদ খেয়ে এসছে তো, লাস্টে যখন কথোপকথন হচ্ছে, তখন দেখা যাচ্ছে সে ইনটক্সিকেশন থেকে বেরিয়ে গেছে, অন্যরকম ইনটক্সিকেশনে আছে। তখন ওইরকম দেখি যে মদের এই ব্যাপার স্যাপার এগুলো দেখাওয়া, আমাদের ডোমরা খায়, আমি তো খাচ্ছি, আমার এটা দরকার লাগে না, আমি এমনি ইনটক্সিকেটেড আছে। তখন শঙ্করাচার্য তাকে নিয়ে একটা স্তুতি লেখে, 5টা লাইনের, এরকম একটা বড়ো স্তুতি আছে, সেটা আছে এখন অ্যাভেলেবেল, নামটা আমার পঞ্চ দিয়ে সামথিং নাম, হ্যাঁ পঞ্চরাত্রি কী নাম মনে নেই, সেটা করে পা ধরে প্রণাম করে। বলা হয় শঙ্করাচার্যের যখন দেহ অবসান ঘটে, শঙ্করাচার্যের শরীর জ্বালানো সেই জ্বালিয়েছিল, সে কিন্তু নিজের পজিশন রেখে দিয়েছে, কিন্তু একদম বর্ণাশ্রমিক যে জায়গা। আমি এখানে এটা বলতে চাইছি, এটা চলে আসলাম ঘটনাটা, তার ইনটক্সিকেশনের কোনো ব্যাপার ছিল না, তাকে মনে হয় যে ইনটক্সিকেটেড, সেই ব্রহ্ম বেদান্ত স্যার বলবে আমার তো পারবে না তোমায়, মানে এটা হচ্ছে তোমাকে বাইক চালাতে বলা হচ্ছে চরম মদ খাইয়ে, যদি দেখা যায় তোমাকে ট্রিমেন্ডাস মদ খাওয়ালাম, মজায় আছো না আছো তোমার ব্যাপার, তো পারফেক্ট বাইক চালাতে হবে, যদি পারো তাহলে তো ভালো কথা, আমি বলবো বিশাল কোয়ালিটি আছে তোমার মধ্যে, ইউজুয়ালি অ্যাক্সিডেন্ট করে দেয়। ও মদ খেয়েছে কি না খেয়েছে সেটা পরে আসছে, অবশ্যই খেয়েছে, গন্ধ বেরোচ্ছে, শুধু ওই মরা পোড়ানোর সব গন্ধ বেরোচ্ছে, কিন্তু ট্রিমেন্ডাসলি সেন, হাতে এরকম লাঠি নিয়ে এরকম করে দাঁড়িয়ে রয়েছে। ইভেন অনেকে ওনাকে শিবের অবতার বলে পড়ে, তারপর থেকে নাকি শিব দেখা করতে এসেছিলেন শিবের সাথে, এরকম দাঁড়িয়ে রয়েছে, কোনো টলছে না কিছু না, প্রথমে টলছিল কিন্তু কথা বলার সময় কোনো টলছে না, স্ট্রিট দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে পুরোটাই অ্যাক্টিং। আমার ব্যাপার হচ্ছে এই যে দলিত আমরা নাম দিলাম, কিন্তু দেখো আমাদের যারা ঋষি ছিলেন তারা কিন্তু অন্তেজ নাম দিয়েছে, তাদের ফেলে দেয়নি, এটা বলতে চাইছিলাম। তো ওখান থেকেও উঠে আসেছে, ডু নট টিট ফর ট্যাট রাদার ট্রিট ফর, ঠাকুরের বাণী, ডু নট টিট ফর ট্যাট রাদার ট্রিট ফর ট্যাট কম্প্যাশনেটলি। কম্প্যাশন আসে ওখান থেকে, করুণা। ঠাকুরের কথা কিন্তু নতুন কিছু না, পুরোনো কথাগুলোকেই রিপ্রেজেন্ট করছেন, আমাদেরকে মনে করে দিচ্ছেন আরেকবার। এরাই তো পুরুষোত্তমের কাজ, ধর্মের গ্লানি হলে ধর্মটার গ্লানি হয়েছে বলে সেটাকে ঠিক করতে আসছেন। আর দেখা যায় যে নতুন টাইম নিডস নতুন ওয়েজ, একটা কথা আছে যে ওল্ড পাথ নিউ এজ ওল্ড পাথটা পুরনো, এজটা নতুন, দেখা যাচ্ছে নতুন টেকনোলজি লাগছে সেটা করার জন্য। পুরনো টেকনোলজি দেখে মনে হতে পারে যে নতুন কাজ, কিন্তু কাজ আসলে সেই একই, ওটাই চলছে। মানুষের প্রবৃত্তিও আদি, আমাদের কাজও একই, পুরুষোত্তমও একই, আচার্যও একই, কাজ চলে আসছে, কাজটা কোনোদিন শেষই হয়নি। এবার কথাটা হচ্ছে আমাদের করার চান্স আছে, অনেকে করে দেখিয়েছেন, এবার কথাটা হচ্ছে কী করতে হবে, আমাদের ভিউয়ার্সরা কী করবে, আমরা কী করব। আমাদের ভিউয়ার্স মানে অবশ্যই তারা শ্রী শ্রী ঠাকুরের আদর্শে মানে অ্যাটলিস্ট ইন্টারেস্টেড, অ্যাটলিস্ট এটুকু বলতে পারি।
এই যে পুরুষোত্তম যেটা করি দেখিয়েছে ওটা করতে হবে, আর কিছু না, সিম্পল কাজ। আচার্য মানে যা, আদর্শ মানে যাকে সামনে রেখে চলা, যুক্ত দৃশ যুক্ত অল, তাকে সামনে রেখে চলি। তাকে সামনে রেখে চলা মানে যা আমরা সেবা করব, মানুষকে সেবা করি যতটুকু যা করি, এই জন্য না যে মানুষকে সেবা করছি, যারা ঠাকুরকে ভালোবাসেন তার কথা বলছি, ওটা একটা দিক, একটা দিক। আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রত্যেকের অন্তরে ঠাকুর বাস করছে। এটা খুব ইলজিক্যাল বলবে, অনেকে বলবে বয়ে গেছে, আমি সব মানি না, মানতে হবে না। আপনি নর্মালি সেবা করুন, যেরকম করুন, যেটা বোঝেন যা বোঝেন। এইভাবে ভাবতে পারে কেউ যে আমি ওই যে এগুলো বললাম এক্সিস্টেন্স ওই সব দিয়ে, কিন্তু দেখা গেছে কয়েকটা প্র্যাকটিস আছে, বা ঠাকুরকে যদি অ্যাকচুয়ালি কেউ ভালোবাসতে পারি, আমরা যতটুকু পারি ততটুকু দেখতে পাবো। মাকে ভালোবাসলে যেমন হয়, আমার 2 ভাই আছে, বা মামা বাড়ি আছে, আমার মামা বাড়ির সাথে কিন্তু আমার মায়ের মাধ্যমেই লিঙ্কড। যাই বলি, হতে পারে মামার সাথে আমার রিলেশন পার্সোনালি এত স্ট্রং, মাকে ছাপিয়ে স্ট্রং, এরকম অনেক হয়। দিদার সাথে রিলেশন, কিন্তু দিদার সাথে আমার রিলেশন এসছে মায়ের মাধ্যমে। প্রথম থেকে যদি আমি আইডেন্টিটি দেখি যে আমার মামা বাড়ির সাথে আপনত্ব থ্রু মা, আমার এই বাড়ির থেকে আপনত্ব থ্রু বাবা, তখন দেখা যায় ঠাকুরকে যদি জানতে চাই, ঠাকুরকে যদি বুঝতে চাই, ভালোবাসার রকমই এটা, জানতে বুঝতে চায়, ঘাঁটতে চায়, নিয়ে খেলা করতে চায়, তখন অটোমেটিক ঠাকুরের যারা আপন তাদের পোষণ না করে পারা যায় না। আমরা বুঝতে পারি, দেখতে পারি যে ঠাকুর কতটা লিভিং এন্টিটি, কতটা সে খেলে চড়ে বেড়ায়। যারা গান লেখে, সখা সঙ্গে খেলা করে নীলকান্ত মণি আমার গোপাল গুণমণি, যে লিখছে, আর অন্ধর লেখা গান এটা, চোখে দেখছে নাকি দেখতে পাচ্ছে যে মা মায়ের মতো সাজাচ্ছে বাচ্চাটাকে, নিজেই দেখে হাসছে। মা নিজে সাজায়, নিজে দেখে গোপাল চাঁদ বদন খানি, লীলা করে গোপাল গুণমণি। এখান থেকে দেখাচ্ছে আইডিয়ালকে, দেখা গেল আইডিয়াল আস্তে আস্তে লিভিং হয়ে গেল। তা আইডিয়াল, এই জন্য লিভিং আইডিয়াল বলা হয়, কিন্তু যে চলেছে ফিরেছে, জ্যান্ত ছিল। এই পারফেক্ট লিভিং আইডিয়ালের মানুষটাকে ভালোবাসলে দেখা যাচ্ছে তিনি একটা কনসিক্রেটেড হয়ে যায়, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় ভিতরে। তার মেডিটেশন ওগুলো ওইভাবেই ডিজাইন। কার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়? আমার মধ্যে আর আমার জগতের মধ্যে। খুব সহজে বলতে গেলে নাম, নামি, জগৎ, আমি, চারটের মধ্যে একটা অদ্ভুত সিনক্রনিসিটি দেখা যায়। ঠাকুর বলেছেন নাম নামই অভেদ, আমি সেটাকে মেনে নিলাম। আমি ঠিক আছে, মানার কিছু নেই, তোমার নাম অর্কপ্রভ, আমি মেনে নিলাম এই কারণে বলছি, রিয়েলাইজেশনের ব্যাপার থাকে। তো আমি ঠাকুরকে নিয়েছি, তো আমি ওটাকে মেনে নিলাম, আমি করবো, জবে করবো, ঠিক আছে। কিন্তু নাম নামই অভেদ, জগৎ আমি অভেদ কি করে হবে? বলো, কে বলেছে অভেদ? অভেদ করতে কে বলেছে? অভেদ করলে তো রিয়েলাইজেশন এনজয় করা যাবে না। অভেদ না, ডিপেন্ডেন্ট। মাইকটার ওপর আমি ডিপেন্ডেন্ট, থ্রু মাইক আমি এত লোকের সাথে কানেক্টেড। ডিপেন্ডেন্ট বলেছে, ডাক্তারের উপর আমি ডিপেন্ডেন্ট, আমার উপরও কোনো না কোনোভাবে ডাক্তার ডিপেন্ডেন্ট। তো জগতের সঙ্গে আমার যে সম্পর্কটা, সেটা কি ঠাকুরের সঙ্গে জগতের সম্পর্ক সেরকমই? একদম সেরকম। ঠাকুর জানেন, আমরা জানি না, জাস্ট এইটুকু ডিফারেন্স। কিন্তু ঠাকুরকে দেখলে দেখা যায় আমাদের যেমন একটা নিজস্ব আইডেন্টিটি আছে, এইসব আছে, আমরা আইডেন্টিটিতে আটকে পড়ে আছি, অন্যদের বোঝার চেষ্টা করছি। ঠাকুরের এখানেই শিফট, তিনি জগতের সাথে এক হয়ে গেছে, আইডেন্টিটিতে থাকার চেষ্টা করছেন। নামি জগৎ আমি একটা লিঙ্ক পেয়ে গেলে, এটা সাধনার ব্যাপার। সাধনা ইজ নট ডিফারেন্ট ফ্রম লাইফ, ওটা আমাদের লাইফের পার্ট, সবটাই মিলেই সাধনা। কিন্তু স্পেসিফিক বলে যেটাকে সাধন ভজন বলছি, ওটা একটা এক্সারসাইজ, সিম্পল, যাতে আমি আমার নর্মাল লিভিংটা আরও পারফেক্ট হয়। ছাড়া আমি পড়াশোনা করছি, তুমি ব্যবসা করছো, কেউ গেম খেলছে, যাই করুক, আমরা একটা জিনিসকে বাদ দিয়ে রাখছি, সে বেঁচে থেকে ওগুলো করছে। আমরা বেঁচে থাকাটা মানে জাস্ট ধরেই নিয়েছি বেঁচে আছে, এটা ততদিন ধরে যতদিন হসপিটালাইজ না হবে। বাঁচা, বেঁচে থাকাটাই একটা যে একটা প্রক্রিয়া, ওটা যে সেটা এমনি হয়ে আছে না, একটা প্রক্রিয়া হচ্ছে, অ্যাক্টিভ প্রক্রিয়া হচ্ছে। হ্যাঁ, তার মানে যখনই কোনো প্রক্রিয়া থাকে, মানে যখনই কোনো ঠাকুরের ভাষায় প্রাণন ক্রিয়া থাকে, তার ভিতরে একটা প্রাণন থাকে। প্রত্যেক দিন এনার্জি তৈরি হচ্ছে ভেতরে, তৈরি মানে কিছু থেকে কিছু হচ্ছে, কিছু চলে যাচ্ছে, বেরোচ্ছে, ঢুকছে, কিছু একটা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে। আর এই জিনিস যখনই এটা হবে, সেটারই কিছু ডেটোরিয়েশন আছে, কিছু রেকটিফিকেশান আছে, এফিসিয়েন্সি আছে, সব ইঞ্জিনের এফিসিয়েন্সি আছে। যত ভালো এফিসিয়েন্সি, এইটাকে আরও এফিসিয়েন্ট করে, এই প্রাণন ক্রিয়াটাকে এফিসিয়েন্ট করে। লিভিংটা যাতে ততটা স্টেবল হয়, মেন্টালিটি যাতে স্টেবল হয়, হ্যাঁ, নিজেকে নিজে এক্সপিরিয়েন্সটাই তো লাইফ। গেম খেলাটাও তো
পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি এক্সপিরিয়েন্স করি গেমটাকে। গল্প করছি এটাকে তো ইন্দ্রিয় দিয়ে পটি পেলে বিশাল পটি পাবে, তখন গল্প করতে পারবে না। কারণ এই লাইফটা যাতে একটা এমন স্টেটে থাকে, কোনো কিছু যাকে এক্সপিরিয়েন্স থেকে বিনাম করবে না, নিজের এই সেলফ মাস্টারি যেটা অর্জন করেছি ইভলিউশনের মাস্টার করে রাখবে, যা যা সম্পত্তি নিয়ে বডি পুরোটাকে নিজের অ্যাওয়ারনেসের মধ্যে রাখবে, নিজের ইচ্ছা মতো অ্যাওয়ারনেসকে শিফট করতে পারবে, নিজের কনসেন্ট্রেশন, যেমন আজকে বলছে সোশ্যাল মিডিয়ার জন্য, রিলসের জন্য কনসেন্ট্রেশন ডেফিসিট হয়ে যাচ্ছে, একটা জিনিস নিয়ে লেগে থাকতে পারছে না লোকজন। ইভেন তুমি যদি ভালো করে দেখো, আমার কাছে পেপার আছে সাইকোলজির, যে বলছে ব্রেনের সাইজ ছোটো হয়ে যাচ্ছে। ভাবা যায়? মনে হয় আমারটাও ছোটো হয়ে গেছে। মুশকিল আছে, দেখা যাক, হতেই পারে, কিন্তু এক্স্যাক্টলি পুরো ব্রেন ছোটো হচ্ছে না, কয়েকটা স্পেসিফিক জায়গা ছোটো হচ্ছে। হিপোক্যাম্পাস ছোটো হয়ে যাচ্ছে, যেটা ফিলিং, ইমোশন, মেমোরি, ওটা ছোটো হয়ে যাচ্ছে। থ্যালামাস ছোটো, এরকম বলছে স্পেসিফিক জায়গা ব্রেনের ছোটো হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ছোটো হয়ে যাচ্ছে। তাহলে ওই যে একদম ডাইরেক্ট বায়োলজিক্যাল কানেকশন, এই যে তার মানে যে এটা একটা এক্সারসাইজ, রিল দেখা একটা এক্সারসাইজ, তেমনই কয়েকটা স্পেসিফিক এক্সারসাইজ আছে। এই স্পেসিফিক এক্সারসাইজটা শ্রদ্ধার সাথে যিনি জানেন তার কাছ থেকে জেনে নেওয়া, এটাই দীক্ষা। আচ্ছা, তার মানে ঠাকুরের আইডিওলজি শুরু হচ্ছে দীক্ষা থেকে? না, ঠাকুরের আইডিওলজি শুরু হচ্ছে সেবা থেকে, সেবার পাওয়ার থেকে। সেবা পাওয়ার? সেবা পাওয়া মানে খুব শুনতে খারাপ লাগবে, আমি পাই তারপরে করব, ওরকম না। আমি এইভাবে বলতে চাইছি, ঠাকুরের সেবা দ্বারা প্রেজেন্ট, অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট, সব মোমেন্ট অনেকভাবে অ্যাভেলেবেল। তুমি যে রামকৃষ্ণদেবের কথা বলো, ওটা কি ঠাকুরের কথা না? তুমি যে কৃষ্ণের কথা বলো, ওটা কি রামকৃষ্ণদেবের কথা না? তুমি বুঝতে অসুবিধা করছো। তাহলে এই মুহূর্তে আমি কি তাকে রিপ্রেজেন্ট করছি? কেন তুমি রিপ্রেজেন্ট করছো এই মুহূর্তে? তাহলে আমি ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি। যদি আমি ঠাকুরের কথা বলি, বা আমি যদি অন্য কোনো প্রফেটের টু আ সার্টেন এক্সটেন্ট, যে ঠাকুরের মানুষের হয়ে কথা বলে, যাজন করে, যে তার মানে ঠাকুরের মানুষেরা হয়, যারা তার কর্মী, যারা তার যাজক, যারা তার অধ্যর্য, যারা তার ঋত্বিক, তারা অবশ্যই তাকে রিপ্রেজেন্ট করছে। তুমি তার রিপ্রেজেন্টেশনে প্রবলেম করলে, যদি তাকে ঠিকমতো রিপ্রেজেন্ট করার একটাও লোক না থাকে, লিটারেচার না থাকে, তখন অ্যাকচুয়ালি তিনি নেই না, তিনি আছেন ঘুমিয়ে সুপ্ত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, তখন তিনি আবার আসেন। তাই ঠাকুর যে শ্রী ঠাকুর যে বলেছেন যে যদি গর্ব করতে হয় এটা নিয়ে গর্ব করো, এটা নিয়ে অহংকার করো যে তুমি পরম পিতার সন্তান। এই গর্ব করা কি যাতা ব্যাপার? গর্ব করতে পারি না তো, আমরা মানি না বলে পারি না, আমরা মজাই পাইনি এখনো, খাইনি বলে মজাটা। আমি একটা জিনিস যেরকমভাবে আমি দেখি, গর্ব করার যদি কোনো জিনিস থাকে, সবার কাছে স্মার্টফোন আছে, তো স্মার্টফোন থাকাটা কোনো গর্বের ব্যাপার নয়। যদি আমি সবার থেকে লম্বা হই, তাহলে আমি আমার হাইটটা নিয়ে গর্ব করতে পারি। কিন্তু যদি সবাই পরম পিতার সন্তান, সেটি ঠাকুর বলছেন তুমি পরম পিতার সন্তান, সেইটা নিয়ে গর্ব করো। তিনি এটাও বলছেন তিনি সবাই পরম পিতার সন্তান, তাহলে আমি গর্বটাকে, এটা একটা কমন ব্যাপার, আমি গর্বটা কিভাবে করবো? থাকে তো পরম পিতার সন্তান, পরম পিতার, তাহলে আমার গর্বের জায়গা কি এইটা যে আমি রিয়েলাইজ করছি আমি পরম পিতার সন্তান? শুধু তাই না, মুকুল অনেক হয়, কিছু আম হয়, কিছু ঝরে যায়, কিছু আমের বীজ হয় যে বড় হয়ে আর একটা গাছ হয়। প্রত্যেকটা পরম পিতা, প্রত্যেকটা আমের বাচ্চা। হ্যাঁ, যে মুকুলটা ঝরে পড়ে আছে ওটা আমের বাচ্চা, যে আম হয়ে কাউকে টেস্ট দিচ্ছে সেটা আমের বাচ্চা, আটিটা পড়ে থাকছে, ওখানে গল্প শেষ হয়ে গেল টেস্টটা দিয়ে, ভালো আম হয়েছে, আমের সার্থকতা পূর্ণ করেছে। আবার কিছু আম আছে যে মুকুল হোক বা যাই হোক, আম হোক, সে পরে মাটিতে পড়ে আবার নিজের বাবার মতন গাছ হয় বা মায়ের মতন গাছ হয়, ওই আবার এক কন্টিনিউ রাখে। সব কটা কি মুকুল মানে সেম হলো? প্রত্যেকটা তো পরম পিতার বাচ্চা, প্রত্যেকটা তো আমের বাচ্চা না, হলো না। ওইখানে আছে গর্ব। আবার যে মুকুল সেই বা ফালতু, দেখতে হবে ভালো করে যে গর্বটা কিন্তু যাত্রাভিমান না। যাত্রাভিমান এরকম হতো যে গাছ হয়ে গেছে, আবার সে বলবে আমি গাছ হয়েছি, ও পেটি ফল হয়েছে, এটাও বলতে পারবে না, তাহলে ও গাছ হতে পারতো না। কেন? ও বোঝে, পেনটা আছে, কত মুকুল দ্বারা গার্ডেড হলে একটা আম থাকতে পারে, কতগুলো ঝড়ে কত মুকুল পড়ে যায়, কত পাতা গার্ড করে রাখে। যে অ্যাকচুয়ালি বড় হয় না, সে জানে যে কতজনের স্যাক্রিফাইসে সে বড় হয়েছে, কারণ সে দেখতে পায় টোটালটা মিলে একটা, কারণ সেও তো গাছ হয়েছে, সে দেখতে পাচ্ছে যে আমারই শাখা, আমি চাই প্রতিটা বীজ বাঁচুক, প্রতিটা মুকুল বড় গাছ হোক, বাট দ্যাটস নট দ্য রিয়ালিটি। ঠাকুর এটাকে খুব সুন্দর বলেন। ঠাকুর বলছেন যখন একটা মানুষ জন্ম নেয়, মিলিয়ন্স অফ স্পার্ম তাকে ঠেলে নিয়ে যায়, একটা স্ট্রিম অফ স্পার্ম যায়, স্ট্রিমে তো একটা দুটো না, প্রচুর আছে, তার মধ্যে একজন ফার্টিলাইজ করে এগকে। একটা মানুষের জন্মর জন্য কতগুলো প্রিনেটাল জন্ম, কতগুলো মানুষ বলতে গেলে, আত্মা যে অ্যাকচুয়ালি মানুষ বলতে গেলে স্যাক্রিফাইস করে।
জীবন শুরুই হচ্ছে স্যাক্রিফাইস দিয়ে, তাই জন্য জন্মটাই হচ্ছে স্যাক্রিফিশিয়াল। আমাদের যজ্ঞে আহুতি দেয়, সোয়াহা, নিজেকে দিলাম, ওটারই একটা আচরণ সাইকোলজিক্যালি কাজ করে, যে রিমাইন্ডার দেয়। এবার অনেকে বলবে রিমাইন্ডার, আমি তো হইনি রিমাইন্ডার, না হয়েছ, সেইভাবেই ডিজাইনড। এখন তোমাকে তাহলে ঋষি হতে হবে, কিছু জায়গা আছে মানতে হবে। ডাক্তার আমাকে ইঞ্জেকশন কেন দিল, ব্যথা লাগেছে, ফুলে গেছে, আরে ভাই বোঝো ডাক্তার সে আজকে শুরু করেনি, তোমাকে দিয়ে স্টার্ট হয়নি জিনিসটা, আমার আগে 1000 জন এক্সপিরিয়েন্স করে প্রমাণ পেয়ে ফলস্বরূপ দেখাচ্ছে। তেমনই ওই যে হলো ওটা তোমার একটা জন্মর পিছনে এতজনের স্যাক্রিফাইস আছে, তো সে প্রত্যেকেই কিন্তু ভালো মানুষ, মানে ভালো না হলো মানুষ ভালো, কিন্তু তোমার জন্ম হলো, তো আমাদের জন্মর পিছনে এতগুলো, এখন এগুলো সাবকনসিয়াসলি তারা লড়েছে, তারা খুশি হয়েছে তুমি জন্মেছো, তারা আবার কোথার থেকে ট্রাই মারবে কীভাবে কে জানে, কারণ ইউনিভার্স তো কনস্ট্যান্ট কনজারভেশন থাকে, সব নষ্ট ওরম হয় না, তাদের আবার কোনো সাইকেল কমপ্লিট করে আসতে হয়, ওইটুক কষ্টের জন্য সে রেডি ছিল। হ্যাঁ, তা এইভাবে ঘুরতে থাকে চাকা। এইবারে আমরা যে এই ফিডটা পাচ্ছি, আমাদের ভিউয়ার্সরা এই ফিডটা পাচ্ছে, আমরা আলোচনা হচ্ছে আমরাও ফিড পাচ্ছি, ভিউয়ার্সরা যারা দেখবেন তারাও ফিডটা পাবেন। আমরা এই ফিডটা কি ঠাকুর যে মুভমেন্টটা তৈরি করেছিলেন, যে ইনস্টিটিউশনের মাধ্যমে মুভমেন্টটা করেছিলেন, সেই ইনস্টিটিউশন থেকে পাচ্ছি আজকে? সে তো বলতে গেলে শ্রীকৃষ্ণ দ্বারকায় বিশাল রাজত্ব স্থাপন করেছিলেন, হ্যাঁ, বিশাল রাজত্ব। ওর 1% যদি আমরা মানে শ্রীকৃষ্ণের ঋত্বিকরা পেতেন, জীবনে খাওয়া দাওয়ার নিয়ে ভাবতে হতো না, আজীবন আরামসে কাজ করে যেতেন। পেয়েছেন? না, পাইনি। হয়ে গেছে, দুনিয়া পেয়ে গেছি, তার দুনিয়া পেয়েছি কাজ করার। আর তিনি অ্যাকচুয়ালি কি দেন, ওই যে প্রথমে কথা যেটা স্টার্ট হয়েছিল, তিনি সামর্থ্য দেন, সামর্থ্য সেবা আনে, সেবা ধন আনে। কিন্তু তবুও আমাদের তো হিস্ট্রি জানা দরকার, আমি একটু হিস্ট্রিটা নিয়ে আলোচনা করি। কি হিস্ট্রি জানতে? ওই সময় কি হলো হঠাৎ করে, ঠাকুর যখন চলে যাচ্ছেন, মানে দেহ ছেড়ে চলে যাচ্ছেন, সেই সময়টা কি হলো? সেই সময় থেকে তো ড্রিফট হলো। জানে তো সবাই মোটামুটি, এইটা যেটা হয় সেটা সবাই অবশ্যই জানে না ব্যাপারটা। হ্যাঁ, সবাই জানে না, ঠিক, তো জানে না বললেই বা মানবে তার তো কোনো ইয়ে নেই। আরেকটা জিনিস আমি মনে করি, এটাও একটা লোকের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকের মধ্যে, সবার না, যে আমরা এই যে মাইকে গল্প করছি, আমরা এটাই আমরা করি, হ্যাঁ, আমরা এটা করি, এরকম অন্য কোনো কাজ করি না। যদি নাই বা করি বলবো না, কারণ কিছু কথা আছে, কিছু জিনিস আছে, এগুলো না করলে বলা যায় না। সেটা ঠাকুরের এটা পুরো ইন্টারটুয়াইন্ড, পুরো মিলে আছে। ওরই মানে এনজিও বানিয়ে করতে বলছি না, কিন্তু নর্মাল সেবা আমি ক্লাসমেটদের কীভাবে ট্রিট করি, আমি বাড়িতে কীভাবে ট্রিট করি, আমি পাশে একটা গরিব দেখলে কীভাবে ট্রিট করি, আমি কেউ রক্ত দিতে দিবি নাকি জিজ্ঞেস করলে কীভাবে ট্রিট করি, উঠে গিয়ে ওটাকেই একটা মিশন বানিয়ে দিতে পারি নাকি, এই যে ব্যাপারটা, এগুলো অটোমেটিক চলে আসে, এগুলো মানে এরকম এটা নেচার। কথাটা হচ্ছে তুমি মেসি রাস্তা দিয়ে হেঁটে আছে, তোমার পায়েটা বল দিয়ে বলো লাথি মারো, এক্সপেক্টেড তুমি ভালো লাথি মারবে, তোমার কাছে বল আসেনি আলাদা ব্যাপার, কিন্তু এরকম হতে পারে যে দুনিয়ায় এত বল চটে বেড়াচ্ছে, একটাও বল আসেনি পায়ে, হতে পারে না। তেমন মানুষ তো সবসময় অ্যাভেলেবেল, মানুষ তোমার সম্পর্কে এসে সেবা পায়নি, হতে পারে, তাহলে তুমি জানোই নি ঠাকুরকে। আমি কৈফিয়তই দিতে চাই না, অন্তত যদি কেউ বলে সেটা হতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু ওই যে ডেমোক্রেসি, কৈফিয়তের একটা হয় দিতে হয়, আরেকটা জায়গায় হচ্ছে অবশ্যই যারা বলে তারা খুব একটা ভালোভাবে বলে না, যারা আজ অব্দি বলেছে, এমন আমি কোনো সৎ মানসিকতা নিয়ে আসতে কাউকে এরকম দেখিনি যে সে ফার্স্টে টার্গেট করছে, তারা ভালোই বলে, আমি ইউজুয়ালি দেখেছি, কিন্তু মানুষ জবাব চায়। যীশুখ্রিস্টকে টানিয়ে দিল যখন গ্রিক রাজা, ওখানকার যে জেনারেল রোমান, না ইয়ে তোমার তখন অন্য ছিল, জুলিয়াস সিজারের লোক, কিন্তু নামটা মনে নেই, নামটা কি নাম জানো? গাইয়াস না, নামটা ছিল মনে পড়ছে না গো। এই যে লিডারটা, ও বলছে যে একজন আসো, একজন এসে আমাকে বলো যে যিশু নির্দোষ, আমি ওকে মারবো না। একটা লোক আসেনি, আর যে আরেকজন অরিজিনাল ক্রিমিনাল, ওকে চুজ করলাম পাবলিক। যীশুখ্রিস্ট ভয় হয়ে গেছে, এটা মানে ওই যেটা মানুষ মাথার মধ্যে বানিয়ে নিয়েছে, এটা রিলিজিয়াস একটা জিনিস, ওইটা দেখা যাচ্ছে সে চেঞ্জ করে দিয়েছে পুরো, সেটা মানছে অনেক লোক, তার কথার উল্টোপাল্টা ইন্টারপ্রিটেশন করছে, এরকম অনেক হয়েছে, মানুষ ভয় পেয়ে গেছে, হয়তো আমি আজকে দিয়ে দিলাম প্রমাণ, পরে যদি আমাকে মারে। এই যে হিস্ট্রিটার কথাবার্তা হচ্ছে এখানে, এরকমভাবে আমি ওই সময়কার হিস্ট্রিটা নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, তাই আমি এটা বলছি যে তুমি বলছো না যে কী বলছি রে, লোকজনের কাছে আমি কৈফিয়ত না দিতে চাই, সেটাও বললাম, ওই রকম কৈফিয়তের ওই পরিস্থিতি এসে যায়। হ্যাঁ, তো কৈফিয়ত দিব কি না দেবো, তার পরিণামটাও গ্রহণ করতে রেডি থাকতে হয়,
তখন দেখা যায় না কৈফিয়ত দিয়ে দেওয়াটাই হয়তো অনেক সময় আমার কাজে সুবিধা দেয়। অবশ্যই এমন কৈফিয়ত হয়তো দিয়ে দিলাম যার বদলে আমার ফ্যান ফলোয়িং হয়ে গেল, আইডিয়ালজি কম্প্রোমাইজ হয়ে গেল, তখন কৈফিয়তে আলটিমেটলি দেখা যাচ্ছে ওই ফ্লেক্সিবল হতে হবে, আইডিয়ালকে সামনে রেখে অবশ্যই, তাতে কট্টর হয়ে সমস্ত কিছু ফ্লেক্সিবল হতে হবে, কারণ আমাদের আইডিওলজিটাই ফ্লেক্সিবল, খুব সুন্দর সাজানো, যুগোপযোগী যাকে বলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে এই না যে তুমি স্যাক্রিফাইসড হবে না, বহু লোক স্যাক্রিফাইসড হতে পারে এর জন্য, বহু লোক নিজেদের লোকের দ্বারা। ওই জন্য ঠাকুর যে বলছেন, আমি শান্তি দিতে আসি না, এনেছি তরবারি, পিতাকে পুত্রের বিরুদ্ধে লাগাতে। হ্যাঁ, এমনি কথা, বিশাল কথা। আমি তোমাকে শাবকের মতো মেষের মতো পাঠাচ্ছি শ্রীগালদের মধ্যে, এরকম যেগুলো ছিলেন আছে। তখন ঠাকুর যেরকম হয়, পুরুষোত্তম চলে গেলে তার চলে যাওয়ার আগে থেকেই একটা প্রক্রিয়া স্টার্ট হয়ে যায়। আমি ডিরেক্ট কাউকেই করতে চাই না, কিন্তু যেটা হয় তখন ঠাকুরের থেকে বেশি ইম্পর্ট্যান্ট ঠাকুরের অর্গানাইজেশন হয়ে যায়। নানা প্রসঙ্গের সাবজেক্ট, ঠাকুর সব নানা প্রসঙ্গের কথা হচ্ছিল, নানা প্রসঙ্গের প্রথম খণ্ডের লাস্ট পেজে বলছেন, আমি যাহা থেকে যেমনভাবে আছি, আমার যা কিছু দেখছো তা কিছু নিয়েই। যেদিন সৎসঙ্গ বা অর্গানাইজেশন, তার যেটা একদম এই ভাষাটাই বলেছেন, তার সৎসঙ্গ যেদিন আমাকে বা আমি যা যা বলছি সেই আদর্শকে নামাইয়া নিজেকে প্রতিষ্ঠা করিতে চাইবে, যেদিন থেকে এটি একটি ক্ষুদ্র গণ্ডি ছাড়া আর কিছু হইবে না। এই যে যেদিন সেদিন থেকে, তার মানে যেদিন হবে সেদিন তোমাকে বলে যে যেদিন তুমি এটা এরকম করবে সেদিন থেকে তোমার ভুল পথে চলা স্টার্ট, তার মানে সেদিন থেকে তুমি ভ্রষ্ট। ধরো তুমি, বাজ এক্সাম্পল দিচ্ছি, তুমি ব্রত নিয়েছো, আমি জল পান করবো না 5 ঘন্টা বা একদিন জল খাবো না, যে মুহূর্তে জল খাবে সেই মুহূর্তে ব্রতভঙ্গ হবে। একদম তাই। সেরকম তারপর কি, তারপরে যা হয় গণ্ডিতে সম্প্রদায় মানে এটা লিমিটেড ব্যাপার থাকবে, কিছু একটা প্রদান করছে সম্যকভাবে, হ্যাঁ, যে প্রদান করছে, যেমন ডাক্তার সম্প্রদায় ডাক্তারের জিনিস দেয়, তো ওটা হয়ে যায় কি স্পিরিচুয়ালিটি একটা সম্প্রদায় হয়ে যায়, যেটার বাই ডেফিনিশন রং। মানে ডাক্তারের ডেফিনেশন হচ্ছে ডাক্তারি করবে, সেবা দেবে, ট্রিটমেন্ট দেবে, তার ওই ডেফিনেশনটা রং হয়ে গেলে তারপরে যা ডিগ্রি আসবে সব রং, সবই ফালতু। ডক্টর জিনিসটাই যদি চেঞ্জ হয়ে যায়, তারপরে তুমি যদি বলি তুমি ডেন্টিস্ট, প্রশ্ন হিসেবে দাঁত কি ঠিক করবে না দাঁতের মধ্যে কিছু আজগুবি করে দেবে, তাহলে যখন আমার স্পিরিচুয়াল বেস ওটাই এটা অন্য ডেফিনেশন হয়ে গেল, অবশ্যই তারও আলাদা ফ্যান বেস আছে, সেই ফ্যান বেস তারাই জড়ো হবে, সেই জড়ো হতে হতে সেটা সেই জড়ো হওয়ার পিকচার দেবে চোখের সামনে, সেই রকম গান হবে, সেই রকম পরিস্থিতি হবে, সেই রকম লিডার হবে, সেই রকম ঋত্বিক হবে, সেই রকমই হবে, এটা ওই ধাঁচে তৈরি হয়ে যাবে। ওরা যেই জিনিসগুলোকে রিপ্লেস করেছে যেটা দিয়ে, সেই রিপ্লেস জিনিসটা মুখ্য হয়ে যাবে। তখন হয়তো ঠাকুর বলবেন ইষ্টভৃতির পয়সাটা মেন না, ইষ্টভৃতি দেওয়ার ইনসেন্টিভ না, সেন্টিমেন্টটা মেন। ইনসেন্টিভ ভাষাটা হবে না এখানে, সেন্টিমেন্টটা ইম্পর্টেন্ট, ইষ্টভৃতিটা না। যখন পুতুনদা যে ছিলেন মারা গেলেন, পিতুন জেঠুর দাদা, কৃষ্ণপ্রসন্ন ভারতের ছেলে, বাচ্চা ছেলে, গাছে উঠেছে সকালবেলা, আগের দিন জঙ্গলে শুয়েছিলেন সারা রাত, গাছে উঠে পেয়ারা দুটো, একটা পেরে মুখে দিয়ে কামড়েছে, আর ইষ্টভৃতি করি সঙ্গে সঙ্গে বার করলো, আর একটা পেয়ারা নিয়ে ঠাকুরকে নিবেদন করলো, গাছেই দাঁড়িয়ে ঠাকুরকে নিবেদন করলো, করে আবার পেয়ারাটা খেলো, ইষ্টভৃতি। ওটা নিয়ে একদিন ঠাকুরের কাছে এরকম করে রেখে প্রণাম করে চলে, কী দিলি? ইষ্টভৃতি। কীরকমভাবে মাথায় ঢুকেছে, তখন ও একটা বড় মার কাছে দিয়ে দেওয়া হলো, সেই দিনের প্রসাদ হিসাবে রাখা। সেন্টিমেন্ট, তখন ঠাকুর কী খুশি ওর জন্য, যে দেখো রং ধরেছে মাথায়, এইটা চাইছিল তখন। তাহলে ঠাকুর সেন্টিমেন্টকে ইম্পর্টেন্স দিতেন। এটা যদি অর্থ দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তাহলে অর্থকে এখন ইম্পর্টেন্স দেবে, তাই হচ্ছে। অর্থ দিয়ে রিপ্লেসড হয়ে যাওয়ার বৈশিষ্ট্যগুলো কী কী হবে, কী কী দেখলে আমরা বুঝবো যে এখন ওটা অর্থ দিয়ে রিপ্লেসড হয়ে গেছে? এগুলো কমন সেন্স দরকার এটার জন্য, আর কিছু দরকার নেই। মিসকমিউনিকেশন হয়েছে, নতুন জিনিস যখন বলা হবে না ঠিকভাবে, এই একটা প্রবলেম। ডেমোক্রেসি বলো বা একটা হিউজ মাসকে যখন আমরা কথা বলবো, তার সামনে তুলে ধরবো, অনেকবার অনেক হুইপিংয়ের পরে গিয়ে সেটা একটা জায়গায় দাঁড়াবে, একদিনে না। পূজনীয় দাদু বলতেন, বলেন এখনও কম বলতেন যে অপপ্রচার এমন হয়ে গেছে, ধর্মকথকের সংখ্যা এত বৃদ্ধি হয়ে গেছে যে ধার্মিককে চেনা যাচ্ছে না। কারণ ধার্মিক এসে বলাই যাচ্ছে না ওরা কি আলাদা দল করছে না আলাদা কিছু কি বোঝাই যাচ্ছে না। ঠিক ওরকম হয়েছে, ইষ্টভৃতিটা ফুল রকম বা একটা এমন একটা রূপ নিয়ে নিয়েছে যে অরিজিনালটা বললে মনে হয় যেন আমি ওটাকে ক্যান্সেল করছি না। দেখা যাচ্ছে ইষ্টভৃতি, যেটা ঠাকুর সেন্টিমেন্ট রাখতে বলেছেন, ইষ্টভৃতির ফিলোসফিটা বুঝলে তখন মনে হবে যে ওটা ইষ্টভৃতিই না, কারণ আজ অব্দি তো এটাই জেনে এসছো। যেমন ভোটের কথা বলি, অ্যাকচুয়ালি ভোটের ব্যাপারটা কী ছিল, যে
আমার রিজিয়নে যে ভালো কাজ করবে বলে মনে করি তাকে ভোট দেবো, পার্টিকে না। এই ভোটটা তো ওটা ছিল, কিন্তু আমরা কিন্তু পার্টির হেডকে দেখে ভোট দিচ্ছি এবং ভোট চাইছেও পার্টির হেডকে দেখিয়ে। তাহলে ব্যাপার হচ্ছে এটা বাধ্য হচ্ছে হয়তো কোনো একটা ব্যাপার, কারণ তারা তো জানে যে আমার নিজের কাজ করার অনেক মানে খামতি আছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে ব্যাপারটা এরকম হচ্ছে, এমন লিডারও যদি এসে গেল ধরো অপোনেন্ট পার্টির, কিন্তু আমি জানি এই পার্টির মেজরিটি বাজে, আমি তাকে ভোট দিতে পারছি, মানে সিস্টেমটা বিকৃত হয়ে গেল। সবাই জানে আমি এই পার্টিকে ভোট দিচ্ছি, মানুষটাকে না। তাহলে ভোটের যে রকমটা, যে অফিসিয়াল নেচারটা চেঞ্জ হয়ে গেছে। ছিল আমি আমার রিজিয়নাল হেডকে সিলেক্ট করবো, সে কোন পার্টি করে, কিন্তু করতে হচ্ছে আইডেন্টিফিকেশান এসে গেছে। তেমনই আমরা যখন অরিজিনাল জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি উপায় হচ্ছে ব্যাপারটা ঠিকমতো বোঝা। আজকে আমাদের কাছে টাইম আছে, আমাদের কাছে বই আছে, রিসোর্সেস আছে, রিসোর্সেসের সাথে আমাদের কিছু দায়িত্ব আছে, সেটা হচ্ছে ঠিকঠাকে অ্যাভেলেবেল করে দেওয়া। রিসোর্সেস আছে ঠিকই, রিসোর্সেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ওদের কাছে না। আচ্ছা, ওই যে ইয়ের কথা বলছিলাম দাদা, তার জন্য বলতে হয় যে ব্যাপারটা ইষ্টবৃত্তির কী, যে আমি ভালোবেসে একজনকে একটা আমার খাওয়া দাওয়া সব কিছুর আগে দিচ্ছি, কিছু একটা দিচ্ছি, এই প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া, ব্যাস, আর কিছু না। এখন এই যে দেওয়াটাই আমার মধ্যে তার প্রতি টান গজিয়ে দেবে। আমি ইষ্টের ভরণ করছি, দ্যাটস ইট। টান গজিয়ে দেওয়াটা আমি ভেবে টান গজাতে পারি না, অ্যাক্টিভিটিটাই কখনো। এখন কী করা যাবে? এখন করা যাবে ঠাকুরের আদর্শকে নিয়ে জানতে হবে। আর যদি ঠাকুরের যারা অদীক্ষিত বা জানে না কিছু, তাদের অরিজিনাল জানে না, যারা অদীক্ষিত, তারা যে প্রভাবটার সঙ্গে, তাদের উপর যে প্রভাবটা এখন ঠাকুরের অর্গানাইজেশনের, আমি বলবো ঠাকুরের অর্গানাইজেশন আসছে কোথায় আমি জানতে চাই। তুমি আমি যদি বিবেকানন্দের কথাই বিবেকানন্দের ব্যাপারে জানতে বলি, তুমি রামকৃষ্ণ মিশন নিয়ে কত মাথা ঘামা বলো দেখি একটু। তুমি বিবেকানন্দকে নিয়ে জানতে চাও, সোজা কথা, তার লিটারেচার পড়ো, তার অ্যাভেলেবেল সোর্সেস দেখো, তার ভিডিওস দেখো। তিনি রামকৃষ্ণ মিশনটাকে বানিয়ে গেছে, ওগুলো পরের ব্যাপার। আমি তো পরের ব্যাপার, আমার ক্ষেত্রে অন্তত নয়। তুমি কি রামকৃষ্ণ মিশন দেখো? বিবেকানন্দর ব্যাপারে যদি আমি কাউকে কিছু খোঁজাখুঁজি করতে বলি, সে কি করবে? সে কৃষ্ণর ব্যাপারে জানতে বলি, সে কি ইসকন সে গুগল করে নেবে, ঠিক আছে? শ্রীকৃষ্ণের সঙ্গে ইসকনের বিস্তর ফারাক আছে, কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে বিবেকানন্দের একদম অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। কিন্তু বিবেকানন্দের একটা আলাদা আইডেন্টিটি। আমি এরকম হাজারো লোককে জানি যারা আলাদা করে বিবেকানন্দকে কাজ করছে, বিবেকানন্দ তুলে ধরছেন। যদি আমাকে বিবেকানন্দের ব্যাপারে জানতে বলিস, আমি গুগল করবো, হ্যাঁ। কিন্তু আমি যদি কোনোদিন বাইরে বেরোই, আমার যদি সুযোগ থাকে, আমি রামকৃষ্ণ মিশনে যাবো, গিয়ে সেখান থেকে কেউ জানার চেষ্টা করবো। তা সেই প্রভাব থেকে আমি কি করে, আমি যদি কথাটা এরকম হয় যে রামকৃষ্ণ মিশনের প্রভাব থেকে বেরিয়ে বিবেকানন্দকে জানো, তখন কি? না 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 না, বেরোতে হবে কেন? বেরোবে তো নিজের ডিসিশন। বেরোতে হবে এই কারণে কোনোভাবে আমাকে মিসলিড করতে চায়। ব্যাপার হচ্ছে যে ঠাকুরকে জানবে একটু, সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে, কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের দোষ আছে বড়, আমরা অত বেশি বানাইনি কন্টেন্ট, পর্যাপ্ত কন্টেন্ট বানাইনি আমরা। কন্টেন্ট বানাই, ওটাও হয়ে যাবে। লোকে ভালো যদি জিনিস খুঁজতে চায় না, ঠিক খুঁজে ফেলবে। ঠিক আছে, আমরা বানানোর চেষ্টা করছি, আপনারা একটু শেয়ার করার চেষ্টা করুন। আপনারা একটু শেয়ার, এটাই তো। তাকে ভালো করে জানলে, তার অরিজিনাল লিটারেচার যা আছে সব পড়লে, একটু ঘাটলে, আমরা চেষ্টা করছি এগুলোকে অডিও করার, সেগুলোও যদি আপনি শোনেন, শেয়ার করেন, নিজে বোঝেন, চেষ্টা করেন, আর ওর মধ্যে থেকে অ্যাপ্লাই করার ইচ্ছা জেগে উঠবে। অ্যাপ্লাই করেন, নিজেই টের পেয়ে যাবে কোনটা ঠিক কোনটা ভুল। আর আমাদেরও এই যে সেবা প্রবণতা, এগুলো যা আছে, এগুলো 1 থেকে 2, 2 থেকে 4 এরকম করে যত বৃদ্ধি পাবে, ততই হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, টাইম লাগে অবশ্যই, কিন্তু এ হবেই, সে যার মাধ্যমেই। ঠাকুরের মিশন ক্যান নট ডাই আউট। এটা পডকাস্ট হিসাবে আছে, আপনার এর অডিওটাও পেয়ে যাবেন। তুমি বলবে এটা কোথায় পাবে বলে দে সেটা? আপনার অডিও পেয়ে যাবেন স্পটিফাই, অ্যাপল মিউজিক, আরও এরকম অন্যান্য স্ট্রিমে, ইউটিউব মিউজিক, এইসব জায়গায় পডকাস্টের মতো হয়ে যাবে। জয় গুরু। শেয়ার করে আপনারা একটু শেয়ার পাঠান, আমরা ভালো কন্টেন্ট পাঠাবে, মানে ভালো কমেন্ট পাঠান। আরে কমেন্ট পাঠাবে, কমেন্ট করে, তুমি বেশি কথা